রাত ৮টা, মাইশা বিছানায় শুয়ে আছে। আর নাবিল পাশে আধশোয়া হয়ে বসে মাইশার মাথায় হাত বুলাচ্ছে। কারণ মাইশার জ্বর হয়েছে আজ ৩ দিন। জ্বর একটু কমলেও শরীরটা এখনো বেশ ফুরবল। তাই শ্বশুর শাশুড়ি আর নাবিলের জোড়াজড়িতে সারাদিন শুয়েই আছে। নাবিল অনেক কেয়ার করে ওকে। এই ৩ দিনে নাবিল ওর জন্য অনেক কষ্ট করেছে। নিজের হাতে খাইয়ে পর্যন্ত দিয়েছে। মাইশার মাথাটা নিজের বুকে নিয়ে সারা রাত মাইশার মাথায় হাত বুলিয়েছে। অফিসে যাওয়ার আগেও মাইশাকে সব করে দিয়ে যায়। অফিস থেকে এসেও মাইশার সেবা করে। তবে এত কিছুর পরেও একটা কথা মাথায় আসলে নাবিলের সবকিছু যেন মাইশার কাছে অভিনয় মনে হয়। নাবিলের উপর কেন যেন না চাইতেও সন্দেহ চলে আসে। কিন্তু মাইশা চাই না সন্দেহ করতে। কারণ সে নাবিলকে বিশ্বাস করে। হয়তো ওরই কোথাও ভুল হচ্ছে। মাইশার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মাঝেই নাবিল হঠাৎ খেয়াল করল মাইশা অনেকক্ষণ ধরে ওর দিকেই তাকিয়ে আছে। মাইশাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে নাবিল মুচকি হেসে বলল, এমন করে কি দেখছ? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে। মাইশার সহজ উত্তর। নাবিল আবারও হাসল। হেসে বলল, আমাকে তো প্রতিদিনই দেখছ। নতুন করে দেখার কি আছে হুম? তোমাকে যতই দেখি ততই নতুন লাগে। মনে হয় এই প্রথম তোমায় দেখছি। মাইশার কথার ইঙ্গিত বুঝতে পারেনি নাবিল। তাই মুচকি হেসে মাইশার কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিল। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দেন ঔষধ খাইয়ে দেব কেমন? মাইশা সম্মতি সূচক মাথা নাড়াল। নাবিলও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। মাইশার চোখের কোণ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল মুহূর্তেই। কেন সেটা মাইশার অজানা। কিছুক্ষণের মধ্যে নাবিল খাবার নিয়ে এসে মাইশাকে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। সেই সাথে নিজেও খেয়ে নিয়েছে। মাইশার খাওয়ার মাঝেই লায়লা হক আর কামাল হোসেনও একবার এসে দেখে গিয়েছেন মাইশাকে। নাবিল সব নিচে রেখে এসে মাইশাকে বুকে নিয়ে শুয়ে পড়েছে আবারও। মাইশাও অসুস্থ শরীরে একটু উষ্ণতার ছোঁয়া পেয়ে নাবিলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কারণ এই মানুষটাকে যে সে বড্ড ভালোবাসে। চাইলেও পারবে না সে এই মানুষটাকে কোনো রকম সন্দেহ করতে। তাই তো মনে যাই আসুক সব চাপা দিয়ে রাখে। নাবিল ততক্ষণ পর্যন্ত মাইশার মাথায় হাত বুলাতে থাকলো যতক্ষণ না মাইশার চোখে ঘুম আসলো। কারণ মাইশার অসুস্থতা নাবিলের মনে এক অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে। নাবিল বুঝতে পারছে সে এই মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে। নয়তো ওর অসুস্থতায় নিজেকে এত অস্তিত্বহীন কেন মনে হয়? কেন মনে হয় মাইশা ছাড়া ওর জীবন অসম্পূর্ণ? নাবিল আরও একবার মাইশার কপালে ভালোবাসার পরশ একে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। সকাল বেলা। আজ মাইশার আগেই উঠে গিয়েছে নাবিল। কারণ মাইশাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিয়ে তারপর ওকে অফিস যেতে হবে। তাই মাইশা অসুস্থ হওয়ার পর থেকে নাবিল ভোরেই উঠে যায়। যদিও বাসায় কাজের লোক আছে। কিন্তু তারপরেও নাবিল নিজ হাতে মাইশার সব করে দেয়। এমনকি লায়লা হকও করতে চেয়েছিলেন। কিন্তু নাবিল বলেছে মাইশার জন্য ও একাই যথেষ্ট। মাইশার জন্য এক বাটি ঝাল ঝাল নুডলস রান্না করে সাথে 2 কাপ চা নিয়ে রুমে আসলো নাবিল। মাইশা ততক্ষণে উঠে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসেছে। অবশ্য নিচে যেতে অনেক ইচ্ছা করছিল। কিন্তু নাবিল আর শ্বশুর শাশুড়ির বারণ থাকায় নিচে যেতে পারছে না। মাইশাকে বসে থাকতে দেখে নাবিল মুচকি হাসল। কোমল কণ্ঠে বলল, উঠে গিয়েছ? তোমাকে না বলেছি একলা ওয়াশরুমে না যেতে? ডাক্তার কি বলেছে শুনোনি? তোমার শরীর অনেকটা ফুরবল। ওয়াশরুমে পড়ে গেলে কি হতো? আর যেন না হয়। এখন চটজলদি খাবারটা ফিনিশ করবে। বলতে বলতে নাবিল মাইশাকে খাইয়ে দিতে লাগলো। মাইশাও হাসিমুখে খাচ্ছে। কারণ এই রকম স্বামীর কেয়ার কয়জনই বা পায়। মাইশা খাচ্ছে আর এক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে ভাবছে, মানুষটা ওর কতটা কেয়ার করে। আর ও কিনা এই মানুষটাকেই। না না, এইসব ভাবাও পাপ। নাবিল মাইশাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিয়েছে। অতঃপর নিচে গিয়ে সবার সাথে নাস্তা করে এসে অফিসের জন্য রেডি হয়ে নিয়েছে সে। আর খাবার টেবিলে মা কে বলে এসেছে যেন মাইশাকে কিচেনে না যেতে দেওয়া হয়। লায়লা হক আর কামাল হোসেন দুজনেই মাইশার প্রতি নাবিলের এমন কেয়ারিং দেখে খুব বেশি খুশি হলেন। কারণ উনারা তো এটাই চেয়েছিলেন যেন উনাদের ছেলে বউয়ের প্রতি আকৃষ্ট থাকে। তবে এসব দেখে একজন কিছুতেই খুশি হতে পারল না। আর সে অন্য কেউ নয় সুমি। মাইশার প্রতি নাবিলের এত এত কেয়ারিং দেখে রাগে ফুসফুস করছে সুমি। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে মাইশার সামনে এসে হাঁটু গেড়ে বসল নাবিল। মাইশা আগে থেকেই খাটে পা ঝুলিয়ে বসে নাবিলের দিকে তাকিয়েছিল। আর সেটা দেখেই নাবিল মুচকি হেসে মাইশার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। খানিক সময় নিয়ে মাইশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আদুরে গলায় বলল, মাইশু, আজ কি আমাকে খুব বেশি সুন্দর লাগছে? কখন থেকে দেখছি আমাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করছো। কি ব্যাপার হুম?
নাবিলের কথায় নিজের কাজে নিজেই লজ্জা পেল মাইশা। লাজুক হেসে মোহময়ী গলায় বলল, তোমাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। এত সুন্দর হতে কে বলেছে? হ্যাঁ, আমার তো ভয় হয় কেউ না জানি আবার আমার কাছ থেকে কেড়ে নেয় এই ভেবে। উদ্ধৃতি চিহ্ন। নাবিল সশব্দে হাসল। হাসতে হাসতেই বলল, তাই আমাকে নিয়ে এত ভয়? ডোন্ট ওয়েরি, তোমার হাজবেন্ড তোমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না, বুঝলে? আচ্ছা, এখন আমাকে একটা মর্নিং কিস দিয়ে বিদায় করো তো। তোমার কিস না পেলে আমার দিনটাই খারাপ যায়। তাড়াতাড়ি দাও তো। উহু, ওকে আমিই নিয়ে নিচ্ছি তাহলে। বলেই নাবিল একটু উঁচু হয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে মাইশার চুলের পিছে হাত রেখে মাইশার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের সাথে মিশিয়ে নিল। মাইশা প্রথমের দিকে বাধা দিলেও পরে আর বাধা দেয়নি। কারণ নাবিলের এই মর্নিং কিসটা ওর নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে এখন। বলে বা বাধা দিয়ে কোনো লাভ হবে না। প্রায় বেশ কিছু সময় পর নাবিল মাইশাকে ছেড়েছে। মাইশা এখনো হাঁপাচ্ছে। নাবিল মুচকি হেসে মাইশার কপালে একটা চুমু একে দিয়ে আদুরে গলায় বলল, সাবধানে থাকবে কেমন? কিছু লাগলে মা কে বলবে, অথবা আয়েশাকে ডাকবে। তোমার নিচে যাওয়ার প্রয়োজন নেই, বুঝেছ? আমি এসে মাকে জিজ্ঞেস করব, কিন্তু যদি এসে শুনি তুমি নিচে গিয়েছো তাহলে খবর আছে। এত কেয়ার? বউটা যে আমার, তাই তো আমিই কেয়ার করি। এখন বলো, তোমার জন্য কি আনবো আসার সময়? কিছু লাগবে না, শুধু তুমি সাবধানে বাড়ি ফিরলেই হবে। পাগলি। আচ্ছা, আমি তাহলে আসি। হুম। মাইশা সারা দিন রুমেই কাটিয়ে দিয়েছে। শরীরটাও বেশ ফুরবল লাগছিল, তাই আর রুম থেকে বেরোয়নি। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছুঁই ছুঁই। মাইশার পাশে বসে মাইশাকে বারবার জ্বরপট্টি দিচ্ছে নাবিল। আর বারবার অস্থির হয়ে মাইশার হাতে পায়ে মালিশ করছে। বুঝতেই পারছে না হঠাৎ আবারও জ্বর ওঠার কারণ কি। মেডিসিন তো সে টাইমলি খাইয়েছে, তারপরেও আজ আবারও জ্বর ওঠার কি কারণ হতে পারে সেটাই বুঝতে পারছে না নাবিল। চোখে মুখে যেন চিন্তার ছাপ পড়েছে। নাবিল আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কারণ বিকালের দিকে লায়লা হক কল দিয়ে বলেছেন মাইশার আবারও জ্বর উঠেছে। তাই তাড়াতাড়ি বাড়ি আসা। রাত 9টা। মাইশাকে বুকে নিয়ে শুয়ে আছে নাবিল। কারণ এই মুহূর্তে মাইশার কারো উষ্ণ শরীরের খুব বেশি প্রয়োজন ছিল। তাই তো নাবিল বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার মাইশুকে। জ্বরের তাপে মাইশা চোখ বন্ধ করে রেখেছে। কেমন যেন হয়ে গেছে মেয়েটা। কয়েক দিনের জ্বরে একদম নিস্তেজ হয়ে পড়েছে। মাইশাকে দেখলেই যেন নাবিলের বুকটা ধুক করে ওঠে। এখন ওয়েদার চেঞ্জিংও চলছে না, তারপরেও হঠাৎ কেন যে মাইশার শরীরে জ্বর লেগেছে সেটাই বুঝে উঠতে পারছে না নাবিল। মাইশা নাবিলের বুকে চোখ বন্ধ করে শুয়ে আছে। মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় ডাকল নাবিল, মাইশু, মাইশু। উদ্ধৃতি চিহ্ন। মাইশা চোখ খুলল না, বরং চোখ বন্ধ রেখে আগের মতো করে নাবিলকে জড়িয়ে ধরে শুয়ে থেকেই জবাব দিল, হুম। খুব খারাপ লাগছে তাই না? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তেমন বেশি না, হালকা একটু। আমি জানি তুমি আমায় মিথ্যা বলে সান্ত্বনা দিচ্ছ। বাস্তবে তুমি অনেক কষ্ট পাচ্ছ। কেন যে জ্বরটা হলো, আমার জানটাকে চোখের সামনে এত কষ্ট পেতে দেখে আমার বুকটা যে সিনসিন ব্যথা করছে। নাবিলের কথাগুলো শুনে মাইশার সর্বাঙ্গে কেমন যেন একটা ভালো লাগা ছুঁয়ে গিয়েছে। মানুষটা ওকে সত্যিই অনেক ভালোবাসে, নয়তো ওর ব্যথা নিজের মধ্যে অনুভব করত না কখনো। নাবিলের কথাগুলো শোনার পর মাইশার কেন যেন চোখ দুটো খুলে তাকাতে ইচ্ছে করল নাবিলের মুখ পানে। মাইশা তাই করল। মাথাটা নাবিলের বুক থেকে হালকা উঠিয়ে নাবিলের চোখে চোখ রাখল অনতিবিলম্বে। এ কি, বুক থেকে মাথা তুললে কেন? খারাপ লাগছে? কোনো রকম অস্বস্তি লাগছে? জ্বর হলে তো অনেকের বমি পায়। তোমারও কি বমি পাচ্ছে? আমার জানটার কি হয়েছে বলো আমায়। বলতে বলতে নাবিল মাইশার দুই গালে হাত রাখল। মাইশা ম্লান হেসে নাবিলের হাত দুটো গালের সাথে আরো মিশিয়ে ধরল। জ্বরের কারণে হাসিটাতেও কেমন ক্লান্তির ছাপ পড়েছে। ক্ষণকাল চুপ থেকে চাপা স্বরে বলল, এত অস্থির হচ্ছ কেন? আমার কোনো রকম খারাপ লাগছে না আর বমিও পাচ্ছে না। আমি ঠিক আছি। আমি অসুস্থ হয়েছি বলে তোমার যেমন খারাপ লাগছে ঠিক তেমনি তুমি এমন পোগলামি করলে আমারও তো খারাপ লাগবে তাই না? এমন করো না প্লিজ। তোমার জ্বরটা কেন হলো মাইশু? আমার কিছুই ভালো লাগছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে আবারও আগের মতো সুস্থ দেখতে চাই আমি। আমার যে আর ভালো লাগছে না তোমাকে এভাবে দেখতে। 4 দিনের অসুখে কেমন হয়ে গিয়েছ পুরো। আমি। উদ্ধৃতি চিহ্ন। পুরো কথা শেষ করতে পারেনি নাবিল। তার আগেই মুচকি হেসে মাইশা বলে উঠল, ধুর পাগল। জ্বর কি শুধু আমার হয়েছে? সবারই তো হয়। তুমি এতটা টেনশন করো না, আমি ঠিক হয়ে যাব তাড়াতাড়ি। তুমি দেখো। হুট করেই মাইশার মুখটা আরেকটু কাছে এনে মাইশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল নাবিল।
ম্লান কণ্ঠে বলল, সেই যেন হয়। তোমার কি কিস করার জন্য আমার কপালটাই চোখে পড়ল? মাইশার আকস্মিক কথায় নাবিল থতমত খেয়ে তাকালো মাইশার দিকে। মাইশা মুখটা বাচ্চাদের মতো করে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে নাবিলের দিকে। নাবিল অবাক কণ্ঠে বলল, কেন, তোমার অসুবিধা হয়েছে? আমি কি একবারও বলেছি সেই কথা? তাহলে তুমি যে এক্ষুনি বললে তোমার কপালে কেন কিস করেছি? হ্যাঁ, বলেছি তো। তুমি আমার কপালে কিস করলে কেন? আমার সকালের মতো কিস চাই। বলেই মাইশা লজ্জায় নাবিলের বুকে মুখ গুজল। আর নাবিল, সে তো মাইশার কথা শুনে পুরোই অবাক। যে কিনা লজ্জায় নাবিলের কিস নিতে পারে না। নাবিল কাছে গেলে জমে বরফ হয়ে যায়। সেই কিনা আজ নিজ থেকে কিস চাইছে, তাও আবার সকালের মতো করে। অবশ্য জ্বর হলে যে মানুষের মাইন্ড একটু নর্মাল বিহেভ করে সেটা নাবিলের অজানা নয়। মাইশার ক্ষেত্রেও হয়তো সেটাই হচ্ছে। নাবিল বাঁকা হেসে বলল, মাইশু, ইউ মিন ঠোঁটে? সকালে তো আমি তোমায় ঠোঁটেই কিস দিই। এখনো কি তোমার তেমন কিস চাই? মাইশা লজ্জায় নাবিলের বুক থেকে মুখ তুলতে পারল না। নাবিলের বুকে মুখ গুজে রেখেই লাজুক কণ্ঠে বলল, হুম। নাবিল বুঝতে পারল মাইশার একটু হলেও ওর প্রতি দুর্বলতা কাজ করছে। এটাই সুযোগ মাইশাকে খাবার খাওয়ানোর। 8টার পর থেকে নাবিল ওকে খাবার খাওয়ানোর জন্য ট্রাই করছে। কিন্তু মাইশা রাজিই হচ্ছে না। নাবিল ভাবল এই ডোজটা কাজে লাগালে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। নাবিল আদুরে গলায় মাইশাকে ডাকল, মাইশু, হুম, তোমার শাকলের মতো কিস চাই তাই তো? হুম, ওকে তোমাকে সকালের মতো করেই কিসি দিব। বাট তার জন্য যে তোমাকে আমার কথা শুনতে হবে। নাবিলের মুখে কিস দেওয়ার কথা শুনে মুহূর্তেই মাইশা সব লজ্জা ভুলে গিয়ে নাবিলের মুখের দিকে তাকালো আবারও। নিষ্পাপ মুখ করে বলল, কি কথা? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে খাবার খেয়ে ঔষধ খেতে হবে। যদি এটা করো তাহলে তোমায় সকালের মতো করে কিসি দিব। কি, রাখবে না আমার কথা? মাইশা কয়েক সেকেন্ড ভাবুক হয়ে কিছু একটা ভাবল। ফের বলল, ঠিক আছে, আমি খাবারও খাবো, আর ঔষধও খাবো। তোমায় কিন্তু আমার কথা রাখতে হবে। সে আর বলতে, আমার বউটা আমার কাছে কিছু চেয়েছে আর আমি দিব না তা কি হয়? এই নাও তোমার নাক ছুঁয়ে কথা দিলাম। হা হা হা। বলেই নাবিল হেসে মাইশার নাক টেনে দিল। মাইশাও নাবিলের কাজে মুচকি হাসল। আয়েশা, আয়েশা, ওকে ডাকছো কেন? আমার বউটার জন্য খাবার আনতে বলার জন্য। তখনই আয়েশা দরজায় এসে টুকা দিল। ভাইজান আসবো? ওই তো ও এসে গেছে। ছাড়ুন আমায়। ও আমাদের এভাবে দেখলে কি ভাববে? বলেই মাইশা নাবিলের বুক থেকে উঠতে চাইল। কিন্তু নাবিল উঠতে দিলে তো? নাবিল মাইশাকে ছেড়ে দেওয়ার বদলে আরো শক্ত করে ধরে রেখে বলল, দেখলে দেখুক, ভাবলে ভাবুক, আই ডোন্ট কেয়ার, তুমি একদম উঠবে না। আয়েশা, দরজা খোলাই আছে আসো। উদ্ধৃতি চিহ্ন। আয়েশা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল। বিছানায় চোখ পড়তেই নাবিল আর মাইশাকে এভাবে দেখে চোখ নামিয়ে নিল সে। মাথা নিচু করে বলল, কন ভাইজান কিল্লাইগা ডাকছিলেন? মাইশার জন্য খাবার নিয়ে আসো তো। তুমি খাবে না? মাইশা প্রশ্ন করে বসল। আচ্ছা আমরা দুজনের জন্য নিয়ে এসো। তবে হ্যাঁ, 2 প্লেটে করে আনার দরকার নেই। একটা প্লেটে করে দুজনের খাবার নিয়ে আসলেই হবে। আলাদা আলাদা আনতে গেলে তোমার কষ্ট হবে। আমিই নিয়ে আসতাম। বাট দেখছি তো মাইশার জ্বর একটুও কমেনি। কষ্ট হলেও একটু এনে দাও কেমন? আরে কি যে কন্যা ভাইজান কষ্ট হইব কেন? আন্নে ভাবির লগে থাহেন। মুই ইহনি খাবার লইয়া আইতাছি। বলেই আয়শা দৌড়ে চলে গেল। তুমি একদম পচা। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে কথাটা বলল মাইশা। নাবিল মুচকি হেসে বলল, এ মা কেন? আমি আবার কি করলাম? তুমি আমাকে উঠতে দিলে না কেন? এখন ও কি ভাববে? ভাববে আমাদের লজ্জা শরম বলতে কিছু নেই। তাই এভাবে একটা মানুষ রুমে আসার পরেও আমরা এমনভাবে শুয়ে আছি। মান সম্মান আর কিছুই রাখলে না। হা হা হা, তোমার মতো যদি আমিও মান সম্মান নিয়ে পড়ে থাকি তাহলে আমার বউটা তো শীতে কাঁপতে কাঁপতেই শেষ হয়ে যাবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। আমি কি করে ওকে কষ্ট পেতে দিই বলো? উদ্ধৃতি চিহ্ন। মাইশা আর কিছু বলল না, কারণ সে জানে কিছু বললেও লাভ হবে না। উল্টো নাবিল ওকে যুক্তির সাগরে ডুবিয়ে দিবে। একটু পরেই আয়শা খাবার নিয়ে রুমে আসলো। ভাইজান আইবো? আসো। অনুমতি নেওয়ার কি আছে? ওইখানে রেখে যাও। সেন্টার টেবিলের দিকে ইশারা করে বলল নাবিল। আয়েশা নাবিলের কথা মতো সেন্টার টেবিলের উপর রাখল খাবারের ট্রাইটা। শুধু প্লেটে করে ভাত তরকারি নিয়ে আসলেই তো হয় না। সাথে হাত ধোয়ার বাটি, পানির গ্লাস, এসবও লাগে। তাই আয়েশা প্রয়োজনীয় সবকিছু একটা ট্রাইতে করে নিয়ে এসেছে। আয়েশা চলে যাচ্ছিল, কিন্তু নাবিলের ডাকে থেমে গেল। তবে ওদের দিকে তাকালো না। কেননা আয়েশার লজ্জা লাগছে ওদের দিকে তাকাতে।
জি ভাইজান কন। বাবা মা কে বলবে, ওরা সবাই যেন খেয়ে নেয়। আচ্ছা ভাইজান, আন্নের আর কিছু লাইগলে কইয়েন আমারে। নাবিল মাইশাকে উঠিয়ে নিজেও উঠে খাবারের ট্রাইটা হাতে নিয়ে মাইশার মুখোমুখি বসল। অতঃপর মাইশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি নিজেও খেয়ে নিয়েছে। যদিও মাইশা অনেকবার না খাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু নাবিল তার বিখ্যাত শর্তটা মাইশাকে মনে করে দিয়েছে বারংবার। ওই যে সকালের মতো কিসি দেওয়ার শর্তটা। মাইশা যতবারই বলেছে, নাবিল প্লিজ আমি আর খাবো না, অনেক তো খেয়েছি, আর না প্লিজ জজ, উদ্ধৃতি চিহ্ন। নাবিল ততবারই বলেছে, উহু, না বললে তো হবে না, তাহলে কিস কিন্তু মিস করবে। অবশেষে ইচ্ছে না থাকা সত্ত্বেও পুরোটা খাবার শেষ করেছে মাইশা। খাওয়ার মাঝখানে কামাল হোসেন আর লায়লা হক এসে দেখে গিয়েছিলেন একবার। খাওয়া শেষ হলে মাইশাকে ঔষধ খাইয়ে দিয়ে আবারও আগের মতো করে শুইয়ে দিল নাবিল। তারপর নিচে গিয়ে খাবারের ট্রাইটা রেখে এসেছে দ্রুত। নাবিল রুমে আসতেই মাইশা বলে উঠল, নাবিল আমি ওয়াশরুমে যাব, একটু কষ্ট করে নিয়ে যাবে? আমার একদম হাঁটার শক্তি নেই। ধুর পাগলি, এমন করে বলছো কেন? আসো আমি নিয়ে যাচ্ছি। বলেই নাবিল মাইশাকে উঠালো। তারপর মাইশাকে ধরে ওয়াশরুমে দিয়ে আসলো। যদিও কুলে তুলে নিতে চেয়েছিল নাবিল, কিন্তু মাইশা রাজি হয়নি। নাবিলের হঠাৎ বিছানার দিকে চোখ যেতেই মনে পড়ে গেল মাইশা তো প্রতিদিন রাতে বেডশিটটা পাল্টে দিয়ে নতুন বেডশিট বিছিয়ে দিত। কিন্তু গত 4 দিন ধরে মাইশা অসুস্থ হওয়ায় 4 দিন আগের বেডশিটটা এখনও বিছানায় বিছানো আছে। নাবিল ঠিক করল আজ বেডশিটটা সেই পাল্টে দিবে। যেই ভাবা সেই কাজ। মাইশা ওয়াশরুমে থাকতে থাকতে নাবিল বেডশিটটা পাল্টে নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছে। তারপর খাট থেকে একটু দূরে দাঁড়িয়ে চেক করতে লাগলো ওর বিছানা গুছানোটা মাইশার মতো হয়েছে কিনা। কিন্তু চাইলেই কি আর মাইশার মতো করে পারবে? মাইশার কাজগুলো একদম নিখুঁত। মাইশা প্রতিটা কাজ এমনভাবে করে কারো অভিযোগ করার কোনো সুযোগই থাকে না। নাবিল যখন খুঁটিয়ে খুঁটিয়ে বিছানা দেখছিল তখনই ওয়াশরুমের দরজার আওয়াজ কানে আসল। নাবিল পিছন ফিরে দেখল মাইশা ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নাবিল দৌড়ে গেল মাইশার কাছে। মাইশা আর ইউ অলরাইট? তুমি একা বের হতে গেলে কেন? আমাকে ডাকতে। নিজে নিজে আসতে যাচ্ছে। মানা করেছিলাম না, উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে নাবিল মাইশাকে কোলে তুলে নিয়েছে। নাবিল কি করছো? নামাও, আমি হেঁটে যেতে পারবো। একদম চুপ, দেখলামই তো কতটা হাঁটতে পারো। নাবিলের ধমকে মাইশা একদম চুপ হয়ে গিয়েছে। নাবিলও আর কিছু না বলে মাইশাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। মাইশা খেয়াল করল বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে। মাইশার বুঝতে দেরি হলো না নাবিলই এসব করেছে। এসব করতে গেলে কেন? নাবিল জানালার পর্দা টেনে দিচ্ছিল। মাইশার প্রশ্ন শুনে ওর দিকে তাকালো। ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে বলল, কোন সব? এই যে বেডশিটটা পাল্টে দিলে, আবার নতুন করে বেডশিট বিছিয়ে বিছানাটা গুছালে, এত সব করার কি দরকার ছিল? আরে এগুলো কি এমন কাজ? তুমি প্রতিদিন চেঞ্জ করে দাও। বাট অসুস্থ হওয়ায় গত 4 দিন ধরে চেঞ্জ করতে পারছো না, তাই আমিই করে দিলাম। দ্যাটস ইট, উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে নাবিল লাইট অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে মাইশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। নাবিলের শরীরের উষ্ণতা পেয়ে মাইশাও নাবিলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। হঠাৎ মাইশার খালি পিঠে হাত লাগতেই নাবিল আঁতকে উঠল। মাইশার শরীরটা আবারও জ্বরে পড়ে যাচ্ছে। এ কি, জ্বর আগের থেকে আরও বেড়ে গিয়েছে মনে হচ্ছে। গা তো এতক্ষণ আরেকটু কম গরম ছিল, এখন আবারও হুট করে বেড়ে গেল কেন? নাবিলের আবারও চিন্তা হতে লাগল। জ্বরটা বেড়ে গিয়েছে বলেই হয়তো মাইশা আবারও চুপচাপ হয়ে গিয়েছে। না হলে তো কিসের জন্য পাগলামি করত। নাবিল মাইশার চুলে হাত রেখে আদুরে গলায় ডাকল, মাইশু। উদ্ধৃতি চিহ্ন। হুম। মাইশার কণ্ঠস্বর ছোট। খারাপ লাগছে বেশি? হুম। আচ্ছা একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবে ঘুম আসলে সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমানোর ট্রাই করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাগুলো বলতে বলতে নাবিল আবারও মাইশার মাথায় হাত বুলাতে লাগল। মাইশা কিছু বলল না, চুপটি করে শুয়ে রইল নাবিলের বুকে। এভাবেই কেটে গিয়েছে প্রায় মিনিট 5। মাইশা নীরব নিস্তব্ধ হলেও নাবিলের বুকে তোলপাড় চলছে। একে তো মাইশার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছে, তার উপর সুমির বিরক্ত। এসব আর নিতে পারছে না নাবিল। সব মিলিয়ে নাবিল পাগল প্রায়। গভীরভাবে কিছু একটা ভাবছে সে। রাগে চোখ মুখ শক্ত করে রেখেছে নাবিল। মূলত সুমির বারবার কল দেওয়াটাই নাবিলের রাগকে বাড়িয়ে দিচ্ছে। সুমি কয়েক দিন ধরে অতিরিক্ত করছে যেটা নাবিলের সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এই তো আজ সকালেও সুমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল বলে নাবিল রেগে সুমিকে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। ডট 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 ডট
নাবিল যখন অফিস যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে সুমির রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখনই সুমি নাবিলের হাতে টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লক করে দেয়। নাবিল তো রেগে আগুন। সুমি কি শুরু করেছেটা কি? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে এভাবে টেনে আনলে কেন? নাবিলের কণ্ঠে রাগের তীব্রতা। এসব কি? কোন সব? এই যে বউকে নিজের হাতে রান্না করে খাওয়ানো, বউয়ের সেবা করা, অফিস যাওয়ার আগে বউকে লম্বা কিস করা, আবার রাতে রুমে নিয়ে গিয়ে নিজের হাতে খাওয়ানো, এসবের মানে কি? জাস্ট শাট আপ। এসবের কৈফিয়ত আমি তোমাকে দিব কেন? মাইশা আমার বউ হয়। আমি ওকে যা ইচ্ছা করব। তুমি বলার কে? লিসেন, আমাকে অতটাও নীচ ভেবো না যে স্ত্রীর জ্বর হয়েছে দেখে তোমার সাথে রাত কাটাবো। হ্যাঁ মানছি আমি কিছু ভুল করে ফেলেছি। বাট এখন নিজেকে শুধরে নিতে চাই। আমি মাইশাকে খুব ভালোবাসি। আর আশা করব এখন থেকে তুমি আমাকে ভুলে যাবে। নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। আমি এসব নাটক আর চাই না করতে। আর হ্যাঁ, যদি তোমার চাহিদা অতিরিক্ত হয় তাহলে ভাইয়াকে কল দিয়ে একেবারে এখানে কাছে কোথাও সেটেল হয়ে যেতে বলো। তবুও আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। কারণ আজ থেকে তুমি আর আমাকে তোমার রুমের আশেপাশেও দেখবে না। অনেক হয়েছে আর না। নাবিল তুমি কিন্তু ভুল করছো। তুমি ভালো করেই জানো আমি তোমার জন্য কতটা ডেসপারেট। আর তোমাকে কাছে পাওয়ার জন্য আমি যেকোনো কিছু করতে পারি। এমনকি মাইশাকেও। সাথে সাথে সুমির গালে সজোরে চর বসিয়ে দিয়েছে নাবিল। কিন্তু চর মেরেও নাবিলের মন যেন শান্ত হয়নি। রাগে দাঁত করমর করতে করতে বলল, ব্যাস, আর একটা কথাও না। মাইশাকে কিছু করার কথা মাথায়ও আনবি না। তাহলে আমি কি করতে পারি সেটা তোর ধারণারও বাইরে। মাইন্ড ইট। ডট 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 ডট। সকালে সুমি যা করেছে সেটা না হয় মেনে নেওয়া গিয়েছে। কিন্তু এখন যা করছে সেটা যেন নাবিল আর সহ্য করতে পারছে না। সুমি ননস্টপ কল টেক্সট দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। নাবিল আর না পেরে মোবাইলটা সাইলেন্স করে দিয়েছে। ভাগ্যিস মাইশার জ্বর থাকায় ও বুঝতে পারেনি। রাগটা যেন চরম পর্যায়ে বেড়ে যাচ্ছে নাবিলের। মাইশার জ্বর আর ওইদিকে সুমি কিনা নিজের স্বার্থ পূরণ করতে ব্যস্ত হয়ে গেছে। সকালে তো বলেই দিয়েছে আর কখনো নাবিল ওর মুখোমুখি হবে না তাহলে। এসব ভেবেই রাগটা বেড়ে যাচ্ছে নাবিলের। প্রায় 11:30টার দিকে ঘুম আসে মাইশার। নাবিল ওকে বুকেই নিয়ে রেখেছে যাতে কোনো রকম শীত না করে। মাইশাও গুটিসুটি হয়ে শুয়ে আছে নাবিলের বুকে। কিন্তু বিপত্তি একটাই, সুমির কল আর মেসেজ দেওয়া যেন থামছেই না। নাবিল এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিল, সুমিকে গিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়ে আসবে সে। যাতে আর কখনো লজ্জা থাকলে ওকে মুখ না দেখায়। রাত 12:30। মাইশাকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় নাবিল। উদ্দেশ্য হলো ভাবিকে কিছু কথা শোনানো। মাইশা এই মুহূর্তে গভীর ঘুমে মগ্ন। নাবিল এক নজর মাইশার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে দরজাটা হালকা চাপিয়ে দিয়ে রুম থেকে বের হলো। তবে আজ দরজা বাইরে থেকে লক করেনি। কারণ সে সুমির রুমে বেশি সময় থাকবে না। নাবিল সোজা সুমির রুমে গিয়ে ঢুকে পড়ল। অন্য সময় অনুমতি নিয়ে ঢুকলেও আজ কোনো রকম জিজ্ঞেসও করল না। কি প্রবলেম কি? সকালে কি বললাম কানে যায়নি? আমার পাশে একজন মানুষ অসুস্থ। আর তুমি কিনা কলের উপর কল মেসেজের উপর মেসেজ দিয়েই যাচ্ছ। ন্যূনতম কমন সেন্সটুকুও কি নেই? নাকি সেন্স বলতে আদৌ কিছু তোমার মধ্যে বিরাজ করে না? কোনটা? নাবিল তুমি এমন কেন করছো? রাখো তোমার নেকামি। মাইশা অসুস্থ ও যেকোনো সময় ঘুম থেকে উঠে যেতে পারে। আমি রুমে যাচ্ছি। আর যেন আমার মোবাইলে কোনো রকম কল কিংবা মেসেজ না যায় মাইন্ড ইট। কথাগুলো বলেই নাবিল চলে যেতে নিলে সুমি খপ করে নাবিলের হাত টেনে ধরল। নাবিল চমকে তাকালো। একবার সুমির ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আবারও সুমির চোখে তীক্ষ্ণ দৃষ্টি রাখল। রাগী গলায় বলল, হোয়াট রাবিশ! হাত ধরেছ কেন? হাত ছাড়ো আমার। আমি নিজে ছাড়িয়ে নিতে হলে পস্তাবে কিন্তু। আমি নয় তুমি পস্তাবে। মানে? সাথে সাথে সুমি নাবিলকে টেনে নিয়ে নিজে সহ বিছানায় শুয়ে গেল। নাবিলের গায়ে একটা স্লিপলেস গেঞ্জি ছিল। যার কারণে সুমির টান দেওয়াতে নাবিলের গেঞ্জি ছিঁড়ে সুমির হাতে চলে এসেছে। আর নাবিল এসে পড়েছে সুমির উপরে। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে নাবিল কিছু বুঝতেই পারল না। নাবিলের রাগ এবার চরমে পৌঁছে গিয়েছে। এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। এর ফল কিন্তু ভালো হবে না আমি বলে দিচ্ছি। নাবিলের খালি গায়ের দিকে একবার লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হেসে দুহাতে নাবিলের গলা জড়িয়ে ধরল সুমি। বাঁকা হেসে বলল, কিছুই হবে না জান। এখন আমায় আদর করো, নয়তো আমি শুরু করে দিব। আমি আর নিতে পারছি না তোমার দূরে দূরে থাকাটা। নাবিল রেগে সুমির হাতের বাঁধন থেকে ছুটতে চেয়েও ছুটতে পারছে না। এদিকে হঠাৎই ঘুমটা ভেঙ্গে গেল মাইশার।
পাশে নাবিলের অস্তিত্ব না পেয়ে দ্রুত চোখ খুলে সারা রুমে চোখ বুলালো সে। কিন্তু কোথাও নেই। মাইশা খানিকটা চিন্তিত হয়ে উঠে বসল তৎক্ষণাৎ। ওয়াশরুমের দরজাও খোলা। তাহলে নাবিল এত রাতে কোথায় গিয়েছে? তখনই মনে পড়ল নাবিলের তো মাঝে মাঝে রাতে কিছু অনলাইন প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। তাই হয়তো ড্রয়িং রুমে গিয়েছে। কিন্তু দরজার দিকে তাকিয়ে দরজা আনলক দেখে মাইশা একটু অবাক হলো। নাবিল অন্যান্য দিন দরজা বন্ধ করে যায়। আজ তাহলে খোলা রেখে গিয়েছে কেন? পর মুহূর্তে মনে আসলো হয়তো ও অসুস্থ বলে যদি কিছুর প্রয়োজন হয় তাই খোলা রেখে গিয়েছে। মাইশার গলাটা বেশ শুকিয়ে এসেছে। পানির পিপাসা পেয়েছে ভীষণ। হয়তো জ্বরটা ছেড়ে দিয়েছে বলেই এমন পিপাসা পেয়েছে। এই মুহূর্তে পানি পান করাটা খুবই জরুরি। নয়তো পানি না খেয়েই মরে যাবে এমন মনে হচ্ছে। পানির গ্লাসের দিকে তাকিয়ে দেখল পানির গ্লাস খালি। কি আর করা, মাইশা বিছানা থেকে নেমে পানির জগটা হাতে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। লাস্ট বার বলছি, ছাড়ো আমায়। নয়তো আমি। নাবিলকে পুরো কথা শেষ করতে না দিয়ে সুমি নেকা কণ্ঠে বলে উঠল, কিছুই করতে হবে না। শুধু আমায় ভালোবাসো তাহলেই হবে। দেরি হয়ে যাচ্ছে তো। গত 15 দিন ধরে তোমায় কাছে পাচ্ছি না। প্লিজ হারি আপ বেবি। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের ধৈর্যের সব সীমা পার করে ফেলেছে সুমি। একটা মেয়ে এতটা বেহা আর এতটা নির্লজ্জ কিভাবে হয় সেটাই বুঝে আসছে না নাবিলের। নাবিল নিজের রাগটা আর দমিয়ে রাখতে না পেরে রেগে সুমির চুলের ভাঁজে হাত ঢুকিয়ে সুমির চুলগুলো মুঠো করে ধরে মুখটা একদম সুমির মুখের কাছে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি রে, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এত বেহা কেন তুই? এতই যদি শরীরের চাহিদা থাকে তোর তো পতিতা পল্লীতে থাকা উচিত। ওখানে রোজ রোজ তোর শরীরের চাহিদা মিটানোর জন্য কোটিপতিরা আসবে। ওখানে গেলে নিজের শরীরের চাহিদাও মিটাতে পারবি আর টাকাও পাবি। আমার পিছনে কেন পড়েছিস হ্যাঁ? নাবিল সুমিকে ধমকালেও এই মুহূর্তে সুমিকে যেভাবে ধরেছে বাইরে থেকে যে কেউ দেখলে ভাববে ওরা পরস্পর কিস করছে। এর চাইতেও খারাপ কিছুও ভাবতে পারে। কারণ ওরা এই মুহূর্তে যে অবস্থায় আছে দেখলে যে কেউ এমনই ভাববে। তোকে কথা একবার বললে কানে যায় না? নাকি পরিস্থিতির শিকার হয়ে তোকে এত দিন সঙ্গ দিয়েছিলাম বলে এটাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিস? তোকে তো। পুরো কথা শেষ করার আগেই হঠাৎ দরজা থেকে চেনা একটি কণ্ঠের চিৎকারে দুজনেই চমকে উঠে বসে। নাবিল। উদ্ধৃতি চিহ্ন। ব্যাস, এইটুকু বলেই মাইশা ধপ করে দরজার কাছেই ফ্লোরে লুটিয়ে পড়েছে। মাইশাকে আচমকা পড়ে যেতে দেখে নাবিল দ্রুত বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে মাইশাকে কোলে তুলে নিল। নাবিলের আর বুঝতে বাকি রইল না মাইশা ওদেরকে এই অবস্থায় দেখে ফেলেছে। বাবা মা ড্রয়িং রুমে আসার আগেই নাবিল দ্রুত মাইশাকে ড্রয়িং রুমের সোফায় এনে শুইয়ে দিয়েছে। আর তখনই কামাল হোসেন আর লায়লা হক আসলেন। নাবিল জানতো মাইশার এত বড় চিৎকার শুনে বাবা মা নিশ্চয় দৌড়ে আসবে, আর হলো সেটাই। কি রে নাবিল, মাইশা চিৎকার দিল কেন? কথাটা বলে পাশে তাকাতেই কামাল হোসেনের চোখ পড়ে সোফায় শুয়ে থাকা মাইশার উপর। কামাল হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, এ কি? মাইশা সেন্সলেস কেন? হ্যাঁ রে নাবিল, মাইশার হঠাৎ এই অবস্থা কি করে হলো? লায়লা হকের কণ্ঠে চিন্তার ছাপ। নাবিল আমতা আমতা গলায় বলল, মা, জানি না কি করে হলো। আমি তো ঘুমিয়েছিলাম। হঠাৎ কিছু পড়ার শব্দ শুনে এখানে এসে দেখি মাইশা সেন্সলেস হয়ে পড়ে আছে। আচ্ছা তাড়াতাড়ি হুঁশ কর মেয়েটাকে। নয়তো প্রবলেম হতে পারে। ও এমনিতেই অসুস্থ। তার উপর এখন আবার তুই মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি নাকি যে মেয়েটা একলা চলে আসলো? মায়ের কথায় দ্রুত পানির গ্লাস নিয়ে মাইশার মাথার কাছে বসে মাইশার মুখে পানি ছিটাতে লাগলো নাবিল। অস্থির কণ্ঠে বলতে লাগলো, মাইশা, মাইশা, মাইশা প্লিজ চোখ খুলো। দেখো আমরা সবাই আছি। মাইশা প্লিজ চোখ খুলো। মুখে বার কয়েক পানির ছিটা পড়তেই মাইশা মিটমিট করে চোখ মেলে তাকালো। ততক্ষণে সুমিও সেখানে চলে এসেছে। মাইশা এক নজর সুমি আর নাবিলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ির দিকে তাকালো। সুমি বাদে সবার মুখেই হাসি ফুটেছে মাইশার সেন্স ফিরতে দেখে। লায়লা হক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, মাইশা মা তুমি ঠিক আছো? কি হয়েছে হঠাৎ তোমার? আমরা সবাই তো ভয় পেয়ে গিয়েছিলাম পুরো। দেখো না নাবিল পর্যন্ত কেমন ঘাবড়ে গেছে তোমার এমন অবস্থা দেখে। তুমি এত রাতে অসুস্থ শরীরে একা কেন আসলে? নাবিলকে ডেকে দিতে কিছুর প্রয়োজন হলে। মাইশা এক নজর তাকালো নাবিলের দিকে। নাবিল মাথা নিচু করে বসে আছে। মাথা নিচু করবে নাই বা কেন? ওর জন্যই তো আজ মাইশা সেন্সলেস হয়ে পড়েছে। ও পাশে থাকলেই তো মাইশা ওকে ডাকবে। এখন একটু ভালো লাগছে তো মা? শাশুড়ির কথায় মেকি হাসে মাইশা। ফুটবল কণ্ঠে বলল, হ্যাঁ মা আমি একদম ঠিক আছি। আচ্ছা মা আমি রুমে যাচ্ছি। আপনারা সবাই গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার জন্য শুধু শুধু সবাইকে মাঝরাতে ঘুম থেকে উঠতে হলো।
না মা, তেমন কিছুই না। আমাদের তো উল্টো তোমার জন্য টেনশন হচ্ছিল। নাবিল, বৌমাকে কুলে করে নিয়ে যা, না হয় আবার কোনো অঘটন ঘটে যাবে। নাবিল নিচের দিকে তাকিয়েছিল। বাবার কথা শুনে মাইশার দিকে তাকালো সে। নাবিল কিছু বলতে যাবে তার আগেই মাইশা বলে উঠল, না বাবা, তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। এই বলে বসা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরল মাইশা। নাবিল পিছন থেকে অনেক ডেকেও থামাতে পারেনি। মাইশা, মাইশা, মাইশা দাঁড়া, উদ্ধৃতি চিহ্ন। কিন্তু নাবিলের ডাককে উপেক্ষা করে সোজা রুমে চলে গিয়েছে মাইশা। নাবিলও মাইশার পিছন পিছন রুমে চলে আসলো। রুমে এসে মাইশাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে মাইশার দৃষ্টি অনুসরণ করে নিজের শরীরের দিকে তাকালো নাবিল। মুহূর্তেই নিজের খালি গাটা চোখে পড়তেই নাবিল বুঝতে পারল মাইশা ওর দিকে তাকিয়ে কি ভাবছে। মাইশা, প্লিজ আমার কথাটা শুনো। উদ্ধৃতি চিহ্ন। মাইশা কোনো রকম কথা না বলে বিছানায় গিয়ে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নাবিল শত চেষ্টা করেও বাকি রাতটুকুতে আর একটা কথাও বলতে পারেনি মাইশার সাথে। মাইশাকে অনেক চেয়েও কাছে আনতে পারেনি নাবিল। সেই দূরেই শুয়ে থেকেছে মাইশা। সারা রাত আর দুচোখের পাতা এক করতে পারেনি নাবিল। শুধু ভেবেছে কিভাবে মাইশাকে সব বুঝিয়ে বলবে। সকালে নাবিল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মাইশা রুমে নেই। এই অসুস্থ শরীর নিয়ে মাইশা কোথায় গিয়েছে আবার? নিচে যায়নি তো? নাবিল তাড়াহুড়া করে নিচে চলে গেল। নিচে এসে দেখল মাইশা খাবার টেবিলে নাস্তা সাজাচ্ছে। অসুস্থ শরীর নিয়ে নিচে আসাতে তার উপর টেবিলে খাবার সাজাতে দেখে নাবিলের রাগ উঠে গেল। রেগে নাবিল মাইশার দিকে এগিয়ে গেল। মাইশা, তুমি অসুস্থ, নিচে কেন এসেছো? তোমাকে না বলেছি আমি নিয়ে যাব খাবার, তুমি নিচে নেমো না? লায়লা হকও মাইশার সাথে সাথে টেবিলে সবকিছু রাখছিলেন। নাবিলের কথায় সম্মতি জানিয়ে উনিও এবার বলে উঠলেন, হ্যাঁ বাবা, আমিও অনেকবার বলেছি, কিন্তু ও তো শুনছেই না। বলছে ও নাকি ঠিক আছে। তুই একটু বুঝা ওকে। মাইশা, রুমে চলো, আমি নিয়ে যাব খাবার তোমার জন্য। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু মাইশা এক পাও নড়ল না সেখান থেকে। নিজের মতো করে কাজ করতে লাগলো। মা, ভাবি এখনো আসলো না যে নাস্তা করতে? মাইশার কথায় সম্মতি জানিয়ে লায়লা হক বললেন, হ্যাঁ তাই তো, তুমি আসার পর থেকে তো সবার সাথেই নাস্তা করে, আজ এখনো বের হলো না কেন সেটাই তো বুঝতে পারছি না। উফস মা, আমি তো বলেই গেছিলাম ভাবি হয়তো শাওয়ার নিচ্ছে। মানে, কেন? লায়লা হকের কণ্ঠে চিন্তার ছাপ। ভাবি তো বলল উনার নাকি রাতে বেশি গরম লাগে তাই। কথাটা নাবিলের দিকে তাকিয়েই বলল মাইশা। কামাল হোসেন আর লায়লা হক মাইশার কথার ইঙ্গিত বুঝতে না পারলেও নাবিলের বুঝতে দেরি হল না মাইশা কি মিন করেছে। নাবিল অসহায় চোখে তাকালো মাইশার দিকে। বাবা মা যদি মাইশার কথা সামান্যও বুঝতে পারে তাহলে ও তো শেষ। তবে ভাগ্য ভালো যে উনারা কিছুই বুঝতে পারলেন না। তবে নাবিল মাইশার দিকে তাকালেও নাস্তার পুরোটা সময় মাইশা একবারও তাকালো না নাবিলের দিকে। নাবিল কোনো রকমে একটু খেয়ে রুমে চলে গিয়েছে। আর যাওয়ার সময় মাইশাকে উদ্দেশ্য করে বলে গিয়েছে, মাইশা, খাওয়া হয়ে গেলে রুমে এসো, কথা আছে। নাবিল রুমে গিয়ে চটজলদি রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে 20 মিনিট বসে থাকার পরেও যখন দেখল মাইশা নিচ থেকে আসছে না, নাবিল এবার জোরে জোরে মাইশাকে ডাকতে লাগলো। মাইশা, 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 একটু রুমে আসো তো। নাবিলের ডাকার খানিক বাদে মাইশা রুমে আসলো। নাবিলের দিকে না তাকিয়েই বলল, কেন ডেকেছিলে বলো? মাইশা, আসলে কাজের কথা থাকলে বলো, অন্য কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। মুহূর্তেই চুপসে গেল নাবিল। বুকটা ধুক করে উঠল। তার মানে কি মাইশা তাকে ইগনোর করার চেষ্টা করছে? নাবিল আবারও কিছু বলতে চাইলে মাইশা হাত উঠিয়ে থামিয়ে দিল। আই থিংক তোমার অফিস টাইম লেট হয়ে যাচ্ছে। নাবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সত্যি অফিস টাইম লেট হওয়ার পথে। তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে বেরিয়ে গেল সে। গত 5 মাসে আজই প্রথম যে নাবিল মাইশাকে কিস না করে অফিসে গিয়েছে। নাবিল জানে মাইশা আজ কিস করলে সিন ক্রিয়েট করবে। তাই উইথআউট কিসে অফিসে চলে গিয়েছে। সারাদিনে নাবিল 100-ও বেশি কল দিয়েছে। কিন্তু মাইশা একবারও কল রিসিভ করেনি। বরং মোবাইলটাই সাইলেন্স করে রেখেছে। সন্ধ্যায় বাসায় ফিরল নাবিল। রুমে এসে দেখল মাইশা শুয়ে আছে। নাবিল এক নজর মাইশার দিকে তাকিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। যদিও কথা বলতে চেয়েছিল মাইশার সাথে, কিন্তু সাহস পায়নি। আসলে কথা বলার সাহস কেন? নাবিল তো মাইশাকে মুখ দেখানোর সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। নাবিল ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে সেন্টার টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা নিয়ে অল্প পানি খেয়ে গ্লাসটা আবারও রেখে দিয়েছে। ফের কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে মাইশার পাশে বিছানায় গিয়ে বসল। তবে এতটুকু সময়ে মাইশা একবারও তাকায়নি নাবিলের দিকে। নাবিল এক পলক মাইশার দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল।
হয়তো মাইশার চোখে চোখ রাখার মতো সাহস পাচ্ছে না তাই মাথা নিচু রেখেই মিনমিনে স্বরে বলল, মাইশা আই এম সরি। মাইশা চোখ তুলে একবার নাবিলের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিয়েছে। মাইশা আমি তোমাকে বলছি সরি, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে। মাইশার ঠিক আছে কথাটা কেন যেন নাবিল মেনে নিতে পারেনি। তাই মাইশার মুখে ঠিক আছে শুনে নাবিল হকচকিয়ে তাকালো মাইশার দিকে। মানে, মাইশা তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি তোমাকে সরি বলছি। আর তুমি? বললাম তো ঠিক আছে। নাবিল বুঝতে পারছে মাইশার মনে ওর জন্য ঘৃণা তৈরি হয়েছে। তাই তো নাবিলের সাথে কথা বলা তো দূর, নাবিলের দিকে তাকাতে পর্যন্ত মাইশার রুচিতে বাঁধছে। মাইশার মনে ওর প্রতি ঘৃণা তৈরি হবে নাই বা কেন? মাইশা যে বিয়ের রাত থেকেই নাবিলকে ভালোবেসে ফেলেছে। যে মানুষটাকে সে এতটা ভালোবেসেছে, এতটা বিশ্বাস করেছে, সেই যখন এত বড় ধোঁকা দিয়েছে তখন তো মাইশার মনে ঘৃণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। নাবিল কিছু সময় অপরাধীর মতো মাথা নিচু করে থেকে মুখ তুলে তাকালো মাইশার দিকে। খানিক সময় নিয়ে অপরাধী গলায় বলল, মাইশা তুমি আমায় শাস্তি দিবে না? না, কারণ শাস্তি তো কেউ ভালোবেসে ধোঁকা দিলে তাকে দেওয়া যায়। আর তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। তোমাকে শাস্তি দেওয়ার আমি কে? প্লিজ আমার কথা তো অন্তত শুনো। ইচ্ছে করছে না, হয়তো মন সাই দিতে চাইছে না। মাইশার বলা লাইনটা যেন নাবিলের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। মাইশা ওকে এতটা পর করে দিয়েছে? আচ্ছা মাইশা কি ওকে ছেড়ে চলে যাবে? না না, এটা সে কি ভাবছে? তেমন কিছুই হবে না, হতে দিবে না। মাইশা ওকে ছেড়ে যাওয়ার আগেই মাইশাকে সব খুলে বলবে সে। তারপরেও যদি মাইশা চলে যেতে চায় তাহলে তো নাবিল ভিতর থেকে একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই মেয়েটাকে যে সে সত্যিই অনেক ভালোবাসে। শুধু যে মাইশা নাবিলকে ভালোবাসে এমন তো নয়। নাবিলও ঠিক ততটাই ভালোবাসে যতটা মাইশা বাসে। রাত 11টা, নাবিল আর মাইশা জনেই শুয়ে আছে। তবে প্রতিদিনের মতো এক বালিশে নয়, জন দুই প্রান্তে। মনে হচ্ছে মাঝখানের কয়েক ইঞ্চি পরিমাণ দূরত্বটা কয়েক মাইলের দূরত্ব বজায় রাখছে। নাবিলের কেন যেন আজ অস্থিরতার শেষ নেই। মাইশা খেয়াল করছে নাবিল শোয়ার পর থেকে হাঁসপাস করছে। শুধু এপাশ ওপাশ করছে আর বারবার মাইশার দিকে তাকাচ্ছে। আসলে মাইশাকে বুকে নিয়ে শুতে শুতে অভ্যস্ত হয়ে গেছে যে। এত অস্থির হওয়ার প্রয়োজন নেই। আর হাঁসপাস করারও প্রয়োজন নেই। যদি অন্য রুমে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেতে পারো। আমার কোনো প্রবলেম নেই। শুধু যাওয়ার সময় আমাকে বলবে যাতে আমি ভিতর থেকে লক করতে পারি। নয়তো বাইরে থেকে লক করে গেলে কখন না জানি আবার পানির পিপাসায় পানি না খেয়েই মরে যেতে হয়। আর হ্যাঁ, ভয় পেও না, বাবা মাকে কিছু বলবো না। তোমরা নিশ্চিন্তে সময় কাটাতে পারবে। নাবিল বুঝতে পারল মাইশা অন্য রুম বলতে সুমির রুমকেই বুঝিয়েছে। নাবিল মাইশার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, তেমন কিছু না, আর আমি কোথাও যাওয়ার জন্য অস্থির হচ্ছি না। অতঃপর আবারও দুজনের মাঝে পিনপতন নীরবতা। নীরবতাকে বিদায় জানিয়ে নাবিলি আবার বলে উঠল, মাইশা, তুমি এত দূরে গিয়ে শুয়েছ কেন? কাছে এসো। তুমি তো আমার বুকে মাথা না রেখে ঘুমাতে পারো না। আজ দূরে গিয়ে শুয়েছ যে? কাছে এসো। আমাকে নিয়ে এত চিন্তা হচ্ছে? নাকি আমি না ঘুমালে অন্য রুমে যেতে পারবে না বলে চিন্তা হচ্ছে? আমি তো বলেছি যেতে চাইলে যেতে পারো, আমি বাধা দিব না। তবে তোমার জন্য ভালোই হয়েছে তাই না? এখন আর আমায় মিথ্যা বলে যেতে হবে না। আর আমিও কি বোকা দেখো, অন্ধের মতো সব বিশ্বাসও করে নিতাম। বুঝতেও পারিনি এখানে আমি ছাড়াও তোমায় সুখ দেওয়ার মতো মানুষ আছে। আসলে আমি হয়তো তোমায় স্ত্রীর সুখটা সম্পূর্ণ দিতে পারিনি। তাই তো আমার স্বামী আমাকে মিথ্যা বলে রাতের আধারে অন্য কারো সাথে রাত কাটায়। তাও আবার সপ্তাহে 2 বার। আর আমি কিনা ভাবতাম সত্যিই হয়তো কাজ করছো। বিশ্বাস করো নাবিল, একবারের জন্যও মনে হয়নি আমাকে মিথ্যা বলে সপ্তাহে 2 দিন অফিসের কাজে নয় নিজের সুখ খুঁজতে তুমি রুমের বাইরে থাকো। জানো নাবিল, আমার আগেই সন্দেহ হয়েছিল। কিন্তু বোকা মনটাকে বোঝাতাম না মাইশা নাবিল এমন না। তুই ভুল ভাবছিস। হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। কিন্তু বুঝতে পারিনি আমি নিজেই ভুল ছিলাম। মাইশা, প্লিজ আগে আমার কথাগুলো শুনো। তারপর না হয় যা বলার বলো। আমাকে তো বলার সুযোগ দাও। আমি অপরাধী বলে আমাকে কি এক্সপ্লেইন করার সুযোগ দেওয়া যায় না? প্লিজ একবার সুযোগ দাও আমায়। কি বলবে? এটা, যে মাইশা আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও। নাকি এটা বলবে যে মাইশা তুমি যা দেখেছ সব ভুল। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা তুমি ভাবছো। আর নাকি এটা বলবে, মাইশা আমি এতদিন যা করেছি অন্যায় করেছি। সবকিছুর জন্য আমি সরি। এসব বলার থাকলে তাহলে বলবো এসব পুরনো ডায়ালগ। নতুন কিছু ট্রাই করো, ভালো হবে। হি হি হি, কি কপাল আমার। স্বামীকে আমাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখে অন্য নারীর সাথে রাত কাটাতে গেছে।
নাবিল, আমি জ্বর নিয়ে বিছানায় শুয়েছিলাম আর তুমি আমাকে অসুস্থ দেখেও মাঝরাতে অন্য কারো ঘরে গিয়ে হা হো, তারপরেও তোমার কি কথা শুনবো বলতে পারো? মাইশা, আব, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। দয়া করে ঘুমোতে দিলে খুশি হব। মাইশার কথাগুলো আর নিতে পারছে না নাবিল। শেষমেশ আর না পেরে উঠে গিয়ে ড্রয়ার থেকে চাবি বের করে দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল নাবিল। তারপর এক টানে মাইশাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এই নাও চাবি, তোমার যেখানে ইচ্ছা রাখো। আর একটা কথাও বলবে না। চুপচাপ ঘুমাও। আর আমাকেও ঘুমাতে দাও। আর হ্যাঁ, কাল সকালে তোমাকে কিছু কথা বলার আছে যেগুলো তোমাকে শুনতেই হবে। কথাগুলো শোনার পর তুমি আমায় যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। এবার ঘুমাও। মাইশাও আর কিছু বলল না, শুধু চোখ থেকে ফোঁটা জল বিসর্জন দিয়েছে। মাইশার যে নাবিলের বুকে শুতে ইচ্ছে করছে না তা কিন্তু নয়। ওরও তো ইচ্ছে করে নাবিলের বুকে মাথা রেখে শুতে। আফটার অল অভ্যস্ত হয়ে গেছে যে। ঘড়িতে সকাল 9টা। বিছানায় পা ঝুলিয়ে পাশাপাশি বসে আছে নাবিল আর মাইশা। নাবিল আজ অফিসে যায়নি, শুধুমাত্র মাইশাকে সব খুলে বলবে বলে। সারা রুম জোরে নীরব নিস্তব্ধ পরিবেশ। নীরবতা ভেঙ্গে মাইশাই প্রথম বলে উঠল, কি হলো? কি বলবে বলো? কোন বোমা ফাটাবে ফাটিয়ে দাও। উদ্ধৃতি চিহ্ন। নাবিল এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। মাইশার কথা শুনে সামনের দেয়ালে স্থির দৃষ্টি রেখে তাকালো নাবিল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলা শুরু করল, মাইশা, আমি জানি আমি অন্যায় করেছি। দিনের পর দিন তোমায় ঠকিয়ে গিয়েছি। তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু বিশ্বাস করো, এসব কিছুর পিছনে একটা বড় কারণ ছিল। এটাই শুধু বলার ছিল। মাইশা, প্লিজ ট্রাস্ট মি, আমি যা বলছি একদম সত্যি বলছি। আমার কোনো দোষ নেই। প্রুভ করো তাহলে। খানিক সময় নিয়ে নাবিল ম্লান কণ্ঠে বলতে শুরু করলো, প্রুভ তো আমাকে করতেই হবে। তাহলে শোনো, আসলে ভাবি প্রথম থেকেই আমাকে পছন্দ করত। এমনকি আমি বাসায় যতক্ষণ থাকতাম ততক্ষণ বেশিরভাগ সময়ই ভাবি আমাকে রুমে ডেকে বসিয়ে রাখত। এই বিষয়ে বাবা মা কিছু একটা সন্দেহ করে আমায় যেতে বারণ করলেও ভাইয়া বলেছিল ভাবির সব কথা যেন আমি শুনি। কারণ ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসত। তাই আমিও গিয়ে বসে থাকতাম। যদিও আমার ভাবির কিছু কাজ ভালো লাগতো না বলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভাবি সবসময় গা ঘেঁষে বসে থাকত, চিপকে থাকত। কিন্তু ভাইয়ার কথা রাখতে ভাবির রুমে যেতাম। একদিন হঠাৎ ভাবি আমাকে চা খাবো কিনা জিজ্ঞেস করলে আমিও নিঃসংকোচে খাবো বলি। কিন্তু আমি তখনও জানতাম না চাতে ভাবি ড্রাগযুক্ত মেডিসিন মিশিয়ে দিয়েছে। যখন আমি চাটা খেলাম সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে আসে। পরে কি হয়েছে আমার আর কিছু মনে নেই। আর যখন ঘুম ভাঙল তখন নিজের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সবসময় একটা মেয়ের সাথে যা হয় সেই মুহূর্তে আমার সাথেও সেম কাজটা হয়েছে। আমি সাথে সাথে প্রশ্ন করে বসি ভাবিকে, ভাবি এসব কি? তখনই ভাবি ডেবিল হাসি দিয়ে আমার সামনে একটা ভিডিও প্লে করে ধরল। বিশ্বাস করো মাইশা, যেই মুহূর্তে ভাবি ভিডিওটা দেখিয়েছিল আমাকে ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। ভিডিওটা এমন ভাবে করেছিল যেন আমি ভাবির উপর জোর জবরদস্তি করছি। ভিডিওটা দেখিয়ে ভাবি আমাকে বলেছিল যদি আমি ওর কথা না শুনি তাহলে ভিডিওটা ফ্যামিলির সবাইকে দেখাবে। আর আমি জানতাম ভিডিওটা দেখে আমার কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। কারণ ভিডিওটা এমনভাবেই তোলা হয়েছিল যেন আমিই দোষী। আর এটাও জানতাম ভাইয়া ভাবির কথায় আমাকেই অপবাদ দিবে। কারণ ভাইয়ার চোখে ভাবির প্রতি অন্ধ বিশ্বাস ছিল। তুমি বিয়ের পর আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে না, ভাইয়া কেন বাসায় আসছে না? আর আমি বলেছিলাম ভাইয়া নতুন প্রজেক্টের জন্য আসছে না। কিন্তু এখন বলছি, আমি তোমায় সেদিন মিথ্যা বলেছিলাম। আসলে ভাইয়া আগে প্রতি সপ্তাহেই আসতো। এমন একটা শুক্রবার যেত না যেটাতে ভাইয়া বাসায় আসতো না। প্রতি বৃহস্পতিবারে চলে আসতো। আর শনিবারে সকালে চলে যেত। কিন্তু ভাবির কথা শুনে আমাদের সবার উপর রাগ করে সেদিনের পর থেকে আর বাসায় আসেছ না। আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে ভাইয়া অনেক রাগী। কিন্তু সেটা একদম ভুল। কারণ ভাইয়া রাগ কি জিনিস সেটা জানেই না। পুরুষ মানুষের নাকি রাগ নাকের ডগায় থাকে। কিন্তু ভাইয়া কখনো রাগ করতেই জানে না। আমার মনে হয় ভাইয়ার মতো এত সাদামাটা মানুষ পুরো পৃথিবীতে খুঁজলে দ্বিতীয়টা পাওয়া যাবে না। একদম ইনোসেন্ট। ভাইয়া শুধু বাসায় কেন, কখনো কারো সাথে কোনো রকম উঁচু আওয়াজে কথা পর্যন্ত বলে না। জানো মাইশা, আমার ক্লাসের ছেলেরা তাদের বড় ভাইদের দেখলে জমের মতো ভয় পেত। কিন্তু আমার বেলায় ব্যাপারটা ছিল ভিন্ন। আমি নাহিদ ভাইয়াকে কখনো ভয় তো পেতামই না। উল্টো ছোটবেলা থেকে ভাইয়া ছিল আমার বেস্ট ফ্রেন্ড। একদিন বাবা মা বাসায় আমার জন্য পাত্রী দেখার কথা বলছিল। আর তখন ফ্যামিলির বড় বউ হিসেবে ভাবিও সেখানে ছিল।
আমার জন্য পাত্রী দেখার কথা শুনে ভাবি সাথে সাথে না বলে দেয়। বাবা মা অনেকটা অবাক হয় এতে। শুধু বাবা মা অবাক হয়েছে তা কিন্তু নয়। আমিও সেদিন অনেক অবাক হয়েছিলাম ভাবির কথা শুনে। বুঝতে পারছিলাম না ভাবি আমার বিয়েতে আপত্তি কেন করছে। হ্যাঁ, এটা ঠিক যে ভাবি আমার প্রতি ফুটবল ছিল। ইনফ্যাক্ট সেদিনের ভিডিওটা দিয়ে রোজ ব্ল্যাকমেইল করে আমাকে নিজের মতো করে যেভাবে ইচ্ছা ব্যবহার করেছে। তবে আমি মনে করেছিলাম হয়তো আমি বিয়ে করিনি বলে ভাবি আমাকে এবিউজ করছে। কিন্তু আমি জানতাম না ভাবি শেষ পর্যন্ত আমার বিয়েতে আপত্তি করবে। এমনকি আমাকে পার্সোনালি পর্যন্ত ভাবি নিষেধ করে যেন আমি বিয়ে না করি। বাট আমি ভাবির কথা রাখতে নারাজ হই। কারণ আমি জানতাম ভাবির থেকে দূরে সরানোর জন্যই বাবা মা আমাকে বিয়ে করাতে চাইছে। আর আমিও ভেবেছিলাম বিয়ে করলে হয়তো আমার প্রতি ভাবির ইন্টারেস্ট কমে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। ভাবি যখন দেখলো আমি ওর কথা রাখছি না তখন ব্ল্যাকমেইলের ডোজটা আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ ভাবির কথা হলো আমি যদি বিয়ে করেও ফেলি তারপরেও ভাবিকে সময় দিতে হবে। আর যখন আমি এতে আপত্তি জানালাম ভাবি ভাইয়াকে আমার বিয়ে নিয়ে কান ভার করে। আর তখন থেকে ভাইয়া রাগ করে বাড়িতে আসছে না। বরাবরের মতো ভাইয়াও ভাবির কথায় সহমত পোষণ করে। কারণ ভাইয়া ভাবিকে এতটাই ভালোবাসে যে ভাবির কোনো কথাতে হ্যাঁ ছাড়া না করে না। আমার বিয়ের ক্ষেত্রেও ঠিক তাই হলো। ভাইয়া ভাবির কথা মতো বাবা মা কে আমাকে এখন বিয়ে না করাতে বলে। কিন্তু বাবা মা ভাইয়া কিংবা ভাবির কারো কথা শুনেনি। নিজেদের সিদ্ধান্তে অটুট রইল। তারা চায় আমি যেন তাদের জীবদ্দশায় বিয়েটা করে নিই। ফলে ভাবির মনে একটা ক্ষোভ জন্ম নেয়। আর সেই ক্ষোভটা ভাইয়ার মনেও ঢুকিয়ে দেয়। ভাবি ভাইয়াকে স্ট্রেইট মানা করে দেয় যেন আমার বিয়েটা নিয়ে কোনো রকম মাথা না ঘামায়। আর বাসায়ও যেন না আসে। ব্যাস, ভাইয়াও ভাবির কথা শুনে সেই দিনের পর থেকে বাসায় আসা বন্ধ করে দেয়। ইনফ্যাক্ট এখনো আসছে না। কিন্তু ভাইয়া তো এটা জানে না যে ভাবির ভাইয়াকে প্রয়োজন নেই বলেই ভাবি ওকে বাসায় আসতে নিষেধ করেছে। কারণ ভাবির চাহিদা মিটানোর জন্য তো আমি আছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাবিকে সঙ্গ দিতে হয়েছে দিনের পর দিন। তুমি এখন বলো মাইশা আমার কি করা উচিত ছিল? তবে সত্যি কি জানো, গত এক সপ্তাহ আগে যখন আমি কোনো রকম করে ভিডিওটা ভাবির মোবাইল থেকে ডিলিট করে দিতে পারলাম, তখন থেকে আমি ভাবির রুমে যাইনি। আর তাই ওই দিন ভাবি উদ্ধৃতি চিহ্ন। তারপর নাবিল মাইশাকে সুমির সেই রাতের সবকিছু খুলে বলল। যে রাতে মাইশা নাবিল আর সুমিকে একসাথে ওইভাবে দেখেছিল। জানো মাইশা, এসব নিয়ে বাবা মা পর্যন্ত আমায় ভুল বুঝেছে। কিন্তু সত্যিটা তো তারা জানতো না। এখন তোমার উপর সব ডিপেন্ড করছে। তুমি যা শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নিব। শুধু এইটা মনে রেখো আমি খুব ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। ট্রাস্ট মি মাইশা। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কথা শুনে মাইশা কি বলবে বুঝতে পারছে না। মেয়েরাও এমন হয়। মাইশা জানে নাবিল মিথ্যা বলছে না। কারণ নাবিলের চোখ দেখে সেটা বোঝা যাচ্ছে। আর মানুষের চোখের ভাষা কখনো মিথ্যা হতে পারে না। আমাকে ক্ষমা করে দিস বাবা। আমরা তোকে ভুল বুঝেছি। আমরা আসলে জানতাম না সুমি এমন জঘন্য একটা খেলা খেলেছে তোর সাথে। দরজার কাছ থেকে ভিতরে ঢুকতে ঢুকতে কথাগুলো বললেন লায়লা হক। আসলে উনি মাইশাকে দেখতে এসে আকস্মিক নাবিলের বলা সব কথাগুলো শুনে ফেলেন। আর বুঝতে পারেন উনারা নাবিলকে কত বড় ভুল বুঝেছেন। হঠাৎ মায়ের কণ্ঠ পেয়ে চমকে দরজার দিকে তাকায় নাবিল আর মাইশা। মা কে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় দুজন। প্লিজ বাবা আমাদের ক্ষমা করে দিস। লায়লা হকের কণ্ঠে অপরাধবোধ। নাবিল মুচকি হেসে বলল, আরে মা এভাবে কেন বলছো? তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। উদ্ধৃতি চিহ্ন। আমরা অনেক বড় স্বার্থপর বাবা মা। অনেক বড় স্বার্থপর। একবারও বুঝতে চেষ্টা করলামও না তোর অবস্থাটা। শুধু নিজেদের মতো করে বিচার করে সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে দিলাম। আসলেই আমরা অনেক স্বার্থপর। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে লায়লা হক চোখের জল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেলেন। নাবিল ঠাই দাঁড়িয়ে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাইশা এবার নাবিলের সামনে এসে দাঁড়ালো। নাবিলও মাইশার চোখে চোখ রাখল। চোখগুলো জলে টইটুম্বুর হয়ে গেছে নাবিলের। হয়তো পুরুষ মানুষ বলে কান্নাটা এখনো আটকে রেখেছে। মাইশার চোখে চোখ রেখে ভেজা গলায় বলল নাবিল, বিশ্বাস করো মাইশা, আমি যা করেছি শুধু ভাবির থেকে ভিডিওটা যেন ডিলিট করতে পারি তার জন্য করেছি। নিজের চাহিদা পূরণের জন্য নই। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে ভাবির থেকে দূরে কোথাও চলে যাব। তুমি যেটা চাইবে সেটাই হবে। তবুও প্লিজ আমায় দূরে সরিয়ে রেখো না। আমি তোমার অবহেলাগুলো নিতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কণ্ঠে কাতরতা। নাবিলকে অবাক করে দিয়ে হুট করে শক্ত করে জড়িয়ে ধরল মাইশা। নাবিল তো শক্ত হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। তুমি তখন বললে না ইউ লাভস মি।
নাও আই রিপিট ইউ আই লাভ ইউ টু। মাইশার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নাবিল। মুচকি হেসে মাইশাকে নিজের বাহুতে আবদ্ধ করে নিয়েছে অনতিবিলম্বে। হুট করেই মাইশা বলে উঠল, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার জন্য সব করতে রাজি। যত শর্ত দিবে সব শর্ত আমি মেনে নিব। আমরা বাবা মাকে নিয়ে আলাদা বাসায় থাকব। জু হুকুম, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আমরা কালকেই চলে যাব এখান থেকে। উদ্ধৃতি চিহ্ন। বলেই নাবিল আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল মাইশাকে। মাইশাও নাবিলের বুকের সাথে লেপ্টে রইল বেশ কিছু সময়। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। নাবিল আর মাইশা সবে ডিনার করে রুমে এসেছে। যখনই নাবিল দরজাটা লাগাতে যাবে ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে সুমি এসে দাঁড়ায়। নাবিল অবাক হল না, বরং স্বাভাবিক গলায় বলল, কি চাই? নাকি নতুন কোনো নাটক করবি আবারও? খাবার টেবিলে যখন মায়ের কাছে শুনলাম তোমরা সবাই কাল চলে যাবে এই বাসা ছেড়ে, ইনফ্যাক্ট মাইশা নাকি চাইছে না এই বাসায় থাকতে, তখন আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। তাই মাইশার কাছে সরি বলতে এসেছি। বলেই সুমি নাবিলকে পাশ কাটিয়ে মাইশার সামনে গিয়ে দাঁড়ালো। নেকা কণ্ঠে বলল, প্লিজ মাইশা, আমায় ক্ষমা করে দাও। আর কখনো এমন হবে না। তোমার হাজবেন্ড তোমারই থাকবে। প্লিজ আমায় ক্ষমা করো। আর তোমরা কোথাও যেও না এখান থেকে প্লিজজ। তাচ্ছিল্য হাসে মাইশা। বুকের উপর দুই হাত ভাঁজ করে আড়াআড়ি ভাবে রেখে সুমির দিকে স্থির দৃষ্টি রেখে তাচ্ছিল্য কণ্ঠে বলল, আমাকে কি দেখে কোনো নাটক সিনেমার নায়িকা মনে হয়? মানে? মানে একদম সিম্পল। আমি কোনো নাটক সিনেমার নায়িকা নয় যে তুমি ক্ষমা চাইলে আর আমি ক্ষমা করে দিলাম। বিভীষণ সবসময় বিভীষণই থাকে। আমি তোমার সরি একসেপ্ট করতে পারছি না, এই জন্য আমি সরি। আসলে কি বলো তো, কিছু মানুষ কখনো শুধরানোর নয়। না জানি কখন আবার আমার গোসলের ভিডিও করে নাবিলকে ব্ল্যাকমেইল করো যাতে আমাকে ছেড়ে দেয়। নয়তো বা দেখা যাবে আমাকেই ব্ল্যাকমেইল করবে যাতে আমি নাবিলকে ডিভোর্স দিয়ে দিই। তাই আমি অতটা মহৎ হতে পারছি না। সরি। মাইশার কথা শুনে নাবিল বেশ খুশি হল। কারণ সুমির জন্য এটা মুখ্যম জবাব হয়েছে। মাইশা প্লিজ আমার সরি ভাবিজি। এখন আপনি আসতে পারেন। আমার খুব ঘুম পাচ্ছে। তার উপর আবার সকাল সকাল উঠে লাগেজ গুছাতে হবে যে। নাবিল দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি আসো। ইউ নো না, তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসবে না। নাবিল মুখ টিপে হাসল। হেসে বলল, ওকে মহারানী। আর এই যে আপনাকে বলছি, আমি দরজা লাগানোর জন্য সারারাত দাঁড়িয়ে থাকব না। সো, ইউ মে গো নাও। সুমি বুঝতে পারল নাবিল এখন আর ওর নেই। ও এখন মাইশার হয়ে গেছে। এখন নাবিলকে হাজার বলেও আর কিছু হবে না। তাই এক নজর নাবিলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। নাবিল কিংবা মাইশা কেউ কোনো রিয়েক্ট করল না। বরং স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো শুয়ে পড়ল। তবে আজ গতকালের মতো দুইজন দুই প্রান্তে নয়, বরং মাইশা নাবিলের বুকে মাথা রেখে শুয়েছে। নাবিলও তার মাইশুকে শক্ত করে বুকের সাথে আঁকড়ে ধরল। মিনিট দুয়েক নির্বতায় কেটে যাওয়ার পর নাবিলই হঠাৎ বলে উঠল, মাইশু, একটা কথা জিজ্ঞেস করব? হুম, বলো, কি জানতে চাও? তুমি আমাকে সত্যি ক্ষমা করতে পেরেছ তো? না মানে আমি এতগুলা মাস তোমাকে ধোঁকা দিয়ে গেলাম। দিনের পর দিন তোমাকে মিথ্যা বলে গেলাম। তাই বলছিলাম আর কি, তুমি আমায় সত্যি মন থেকে ক্ষমা করেছ? নাকি সম্পর্কটা ঠিকিয়ে রাখার জন্য মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? কোনটা? প্লিজ নাবিল, এসব কথাগুলো আর মনে করিয়ে দিও না আমায়। তুমি তো জানোই একটা মেয়ের জন্য এমন একটা সিচুয়েশনে নিজেকে শক্ত রাখা কতটা কঠিন। সত্যি বলতে আমি মুখে যতই বলি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোমার কি মনে হয় আমি বিষয়গুলো তাড়াতাড়ি ভুলতে পারবো? সব সময় এসব বিষয়গুলো আমাকে তাড়া করবে। তাই আমি পুরো বিষয়টাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। তাই তো এই বাসা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি। এন্ড আই হোপ তুমি আমাকে হেল্প করবে পুরো বিষয়টা ভুলে থাকতে। প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। মাইশার কথাগুলো শুনে নাবিল একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলেই, মাইশার কথাগুলো একদম ঠিক। মাইশা মুখে নাবিলকে ক্ষমা করেছে বললেও বিষয়টা মাইশার জন্য মেনে নেওয়া কতটা কঠিন সেটা নাবিল পুরোটা বুঝতে না পারলেও একটু হলেও বুঝতে পারছে। মাইশার জায়গায় হয়তো অন্য কোনো নারী হলে সাথে সাথে নাবিলকে ডিভোর্স দিয়ে চলে যেত। আরে মাইশার জায়গায় অন্য কোনো নারীকে কেন ভাবছে সে? মাইশার জায়গায় সে নিজে হলেও তো এমনটাই করত। হয়তো মাইশাকে কিছু বলারও সুযোগ দিত না। সাথে সাথে মাইশাকে ডিভোর্স দিয়ে দিত। নাবিল কথাগুলো ভেবে আবারও একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। যে নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসলো হাজারো হতাশা। পরের দিন সকালে নাবিল বাবা মা সহ মাইশাকে নিয়ে অন্য বাসায় চলে গেল। ভাগ্যিস ওর বন্ধু রাসেলের নিজস্ব ফ্ল্যাট ছিল।
নয়তো একদিনের মধ্যে বাসা খোঁজে তাতে শিফট হওয়া নাবিলের পক্ষে অসম্ভব হয়ে পড়ত। আর যদি বলতো কয়েকদিন সময় লাগবে বাসা খুঁজতে, তাহলে মাইশা কষ্ট পেত। তাই নাবিল সারা রাত না ঘুমিয়ে বাসা খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। আর তখনই ওর বন্ধু রাসেলের ফ্ল্যাটের কথা মনে পড়ে। সাথে সাথে কল দিয়ে জিজ্ঞেস করে নেয় বাসা খালি আছে কিনা। ব্যাস, কপাল ভালো হওয়ায় পেয়েও যায়। তারপর থেকে ওরা সেখানেই থাকতে শুরু করে। এখন নাবিল আর মাইশা বাবা মাকে নিয়ে অন্য ফ্ল্যাটে থাকে। কামাল হোসেন আর লায়লা হকও সেদিন ওদের সাথে চলে এসেছিলেন। কারণ সুমির মতো মেয়ের সাথে থাকা মানে সাপে নেউলে এক গর্তে থাকা, যেখানে সবসময় বিপদের আশঙ্কা থাকে। নাবিল আর মাইশার দিনগুলো এখন ভালোই যাচ্ছে। মাইশার দিন শুরু হয় নাবিলের ভালোবাসায়, আর রাতও শেষ হয় নাবিলের ভালোবাসায়। প্রতিটা দিনই যেন ওদের ভালোবাসাময় হয়ে কাটছে, যেখানে সুমি নামের কোনো দুষ্টু ছায়ার আনাগোনা নেই। 7 মাস পর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন সাজে সুসজ্জিত করছে একটা রমণী। রমণীর পরনে একটা হালকা ধূসর রঙের সিল্কি শাড়ি, যেটা রমণীর ফর্সা শরীরটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। রমণী প্রথমে তার 2 হাতে বাদামি কালার চুড়ি পরে নিয়ে তারপর 2 কানে সাদা স্টোন বসানো ঝুমকো পরে নিয়েছে। এরপর রমণী তার সব সাজ শেষ করে ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক দিয়ে নিজেকে আবারও আয়নায় ঘুরে ঘুরে দেখে পরখ করতে লাগলো সব ঠিক আছে কিনা। সবকিছু পারফেক্ট দেখে রমণী খোলা মনে হাসল। রমণী যখন তার সাজগুলোকে আরও একটু পরিপাটি করছিল তখনই কলিং বেলটা বেজে উঠল। রমণী সাথে সাথে তার কোমর অবধি চুলগুলো ছাড়িয়ে রিনিঝিনি পায়ে দৌড়ে গেল দরজা খুলতে। অতঃপর দরজাটা খুলেও দিয়েছে অনতিবিলম্বে। দরজার অপর পাশের ব্যক্তিটিকে দেখে রমণীর ঠোঁটের হাসিটা আগের চেয়ে আরও একটু বেশি প্রশস্ত হল। দরজার অপর পাশের যুবকটিও রমণীর হাসি দেখে তৃপ্তিকর হাসল। হাসিটা মুখে বজায় রেখেই বলল, কি ব্যাপার, আজ আমার বউটাকে অনেক বেশি খুশি খুশি লাগছে মনে হচ্ছে। তার উপর আবার নিজেকে নতুন সাজে সাজিয়েছে। ম্যাডামের নিজেকে এমন নতুন সাজে সুসজ্জিত করার কারণটা কি জানতে পারি? আমাকে কি মেরে ফেলার প্ল্যান করেছ? হুম, উদ্ধৃতি চিহ্ন। মাইশা দরজা খুলে দিয়ে কয়েক পা পিছনে গিয়ে দাঁড়িয়েছিল। কথাগুলো বলতে বলতে নাবিল এক পা করে মাইশার দিকে এগোতে লাগল। তবে নাবিলের এগোনি দেখে মাইশার কোনো রকম ভাবান্তর হল না। মাইশা ঠাই দাঁড়িয়ে রইল আগের জায়গায়। নাবিল এক পা 2 পা করে একদম মাইশার মুখোমুখি এসে দাঁড়াল। মাইশাকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা একবার গভীরভাবে স্ক্যান করে নিয়েছে মুহূর্তেই। নাবিলের দৃষ্টিটা বরাবরই ঘোর লাগানো। ঘোর লাগা দৃষ্টিতে মাইশাকে দেখে যাচ্ছে নাবিল। মাইশাও লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ফ্লোরে। নাবিল মিনিট খানিক মাইশাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখার পর হুট করে এক হাতে মাইশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। নাবিলের আকস্মিক টান দেওয়াতে মাইশা সোজা নাবিলের বুকের উপর এসে পড়ল, সেই সাথে মাইশার হাত দুটোও নাবিলের বুকের উপর পড়েছে। নাবিলের এহেন কাজে মাইশা অবাক চোখে তাকালো নাবিলের মুখের দিকে। নাবিল তখনও ঘোর লাগা চোখে তাকিয়ে আছে মাইশার মুখের দিকে। মাইশা নাবিলের মুখের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল মুহূর্তেই। নাবিলের এমন গভীর চাহনি দেখে মাইশারও কেমন যেন ঘোর লেগে আসছে চোখে। নাবিল এক হাতে মাইশার কোমর ধরে রেখে অন্য হাত মাইশার চুলের ভাঁজে ঢুকিয়ে মাইশার মুখটা একদম নিজের কাছে নিয়ে আসলো। এতে করে একজনের নিঃশ্বাস এসে অন্যজনের মুখের উপর আছড়ে পড়ছে। মাইশার উষ্ণ নিঃশ্বাসের শব্দগুলো যেন নাবিলের ঘোর লাগাটা কয়েক গুণ থেকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। নাবিল এই মুহূর্তে কি করছে সে নিজেও জানে না। শুধু জানে তার বউটাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। আর বউটার সৌন্দর্য যে তার শান্ত মনটাকে কয়েকশো গুণ অশান্ত করে দিচ্ছে ক্ষণে ক্ষণে। নাবিলের মনে হচ্ছে তার এই অশান্ত মনটা শান্ত করার একমাত্র মালিক হচ্ছে মাইশা। মাইশা এতক্ষণ নিজেকে ঠিক রাখলেও নাবিলের চাহনির গভীরতার সাথে সাথে কাঁপাকাঁপিটা যেন ক্রমশই বেড়ে চলেছে। নাবিল ধীরে ধীরে নিজের মুখটা একদম মাইশার ঠোঁটের কাছে নিয়ে গেল। এতটাই কাছে যে দুজনের ওষ্ঠদ্বয় ছুঁই ছুঁই। নাবিলের কাছে আসার তাড়না বুঝতে পেরে মাইশা আমতা আমতা গলায় বলল, কি করছো কি? বাবা মা কেউ দেখে যাবে তো? মাইশার কথায় নাবিলের কোনো ভাবান্তর হল না, বরং মুখটা নিজের লক্ষ্য ছাড়িয়ে মাইশার কানের কাছে নিয়ে স্থির করল। পিষিয়ে বলল, মাই ডিয়ার ওয়াইফ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি বোধহয় ভুলে গিয়েছেন বাবা মা সকালেই আমার সাথে বড় খালার বাসায় গিয়েছে। আর আমি যতটুকু জানি ওরা সেখানে 2 দিন থাকবে। সো ডোন্ট ডিস্টার্ব মাই রোমাঞ্চ। মাইশা লাজুক হেসে জিভ কাটল তৎক্ষণাৎ। ও তো বলেই গিয়েছিল শ্বশুর শাশুড়ি আজ বাসায় নেই। তার মানে নাবিলকে বাধা দিয়েও কোনো লাভ হবে না। মাইশা ভাবনায় পড়ে গেল, নাবিলকে এখন কিভাবে ওর থেকে দূরে সরাবে? নাবিল যদি এভাবে ওর সাথে চিপকে থাকে তাহলে তো গুড নিউজটাই দেওয়া হবে না।
নাবিলের মুখ যখন মাইশার গলায় বিচরণ করতে ব্যস্ত ঠিক তখনই মাইশা কাপা কাপা গলায় বলে উঠল, নাবিল, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। উদ্ধৃতি চিহ্ন। নাবিল মাইশার গলায় মুখ গুজে রেখেই বলল, জানি তো, আর সেটা শোনার জন্যই তো অপেক্ষা করছি। বলো মাইশু, কি গুড নিউজ? আগে আমায় ছাড়ো, তারপর বলবো। আই হোপ গুড নিউজটা শুনে তোমার অনেক ভালো লাগবে। গুড নিউজটা শুনলে খুশিতে লাফিয়ে উঠবে তুমি। গুড নিউজটা শুনলে খুশিতে আদরও করতে পারি। হা হা হা। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই নাবিল বাঁকা হেসে মাইশার গলা থেকে মুখ সরিয়ে মাইশার মুখপানে দৃষ্টি স্থির করল। অতঃপর মাইশা কিছু বুঝে ওঠার আগেই নাবিল হুট করে মাইশাকে কোলে তুলে নিল। নাবিলের এহেন কাজে মাইশা নিজেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে দ্রুত নাবিলের গলা জড়িয়ে ধরল দু হাতে। মুচকি হেসে সামনে পা বাড়ালো নাবিল। উদ্দেশ্য রুমে যাওয়া। এভাবে হুট করে কেউ কুলে তুলে নেয়? যদি পড়ে যেতাম, তাহলে আমি আছি কি করতে? মাইশা জানে নাবিলকে কিছু বলেও লাভ হবে না, তাই আর কিছু বলল না সে। বরং দু হাতে নাবিলের গলা জড়িয়ে ধরে নাবিলের মুখের দিকে তাকিয়ে রইল অপলকভাবে। নাবিল মাইশাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও মাইশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর মাইশার দুই হাঁটুর উপর দুই হাত রেখে মাইশাকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আবারও একবার স্ক্যান করে নিয়ে হাস্যোজ্জ্বল গলায় বলল, এবার বলুন ম্যাম, কি গুড নিউজ? মাইশা লাজুক হেসে আমতা আমতা গলায় বলল, ইয়ে মানে আসলে। কি ব্যাপার ম্যাডাম, আজ আমতা আমতা করছে যে? কোনো সিরিয়াস কিছু? আই মিন সামথিং সামথিং? ইয়ে মানে, উফফস কি করে যে বলি। মাইশার অস্বস্তিটা বুঝতে পেরে মাইশার দুই হাত নিজের দুই হাতের ভাঁজে নিয়ে মাইশার চোখে চোখ রাখল নাবিল। আদুরে গলায় বলল, মাইশু, এত আমতা আমতা করার কি আছে? আর এত লজ্জা পাওয়ার কি আছে? আমিই তো, আমাকে বলতে না পারলে কাকে বলবে? বলো কি গুড নিউজ? আচ্ছা বাই এনি চান্স আমি কি বাবা হতে যাচ্ছি? মাইশা অবাক চোখে তাকালো নাবিলের দিকে। নাবিল কিভাবে বুঝতে পারল মাইশা এই গুড নিউজটাই দিতে চাচ্ছে এত সময় ধরে? না মানে হ্যাঁ, ইউ মিন উই আর গোয়িং টু মাম্মা পাপ্পা, রাইট? হুম। বাট তুমি কিভাবে বুঝলে আমি এই গুড নিউজটাই দিতে চাইছিলাম? মাইশার কণ্ঠে লজ্জার ছাপ। কোথায় আর বুঝলাম, আমি তো জাস্ট আইডিয়া করেছিলাম। কারণ তুমি যেভাবে গুড নিউজ বলবে বলে আমতা আমতা করছো, তাই আমার এই গুড নিউজটার কথায় মাথায় আসলো। মানুষ তো একটা কথা বলবো বলে এত আমতা আমতা করে, আর তুমি গুড নিউজ আছে বলে আমতা আমতা করছো, তার মানে তো এটাই দাঁড়ায়, দ্যাটস ইট। তুমি খুশি হয়েছ? আবার জিগায়, তুমি জানো তুমি আমায় কি নিউজ দিয়েছ? এটা শুধু গুড নিউজ নয়, এটা আমার জন্য বেস্ট নিউজ। থ্যাংক ইউ সো মাচ মাইশু। থ্যাংক ইউ সো মাচ। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে হুট করে মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরল নাবিল। উৎফুল্ল কণ্ঠে বলল, হা হা হা, আজ আমি অনেক খুশি মাইশু। অনেক খুশি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি বাবা হব। আমার যে কি খুশি লাগছে, আমি কাউকে বলে বুঝাতে পারবো না। তোমাকে এত্তগুলো থ্যাঙ্কস মাইশু, এত্তগুলো থ্যাঙ্কস। উফফস, এত আনন্দ কোথায় রাখি? লাভ ইউ মাইশু, এত্তগুলো লাভ ইউ। উদ্ধৃতি চিহ্ন। মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে নাবিল। মাইশা তো নাবিলের খুশি দেখে কি বলবে বাকি রিয়েক্ট করবে সেটাই বুঝে উঠতে পারছে না। মাইশা জানতো নাবিল খবরটা শুনলে খুশি হবে, কিন্তু নাবিল যে এতটা খুশি হবে সেটা মাইশার ধারণাতেও ছিল না। মাইশাও এবার নাবিলের পিঠে হাত রাখল। এভাবেই দুজনে বেশ কিছু সময় অতিবাহিত করে ফেলল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর নাবিল মাইশাকে ছেড়ে দিয়ে মাইশার দুই গালে হাত রাখল। কোমল কণ্ঠে বলল, মাইশু, বাবা মা কে কি জানিয়েছ খবরটা? ওরা শুনলে আমাদের থেকেও বেশি খুশি হবে। হ্যাঁ মানে না, আসলে খবরটা তোমাকে জানাতেই আমার লজ্জা লাগছে। আর উনাদের কি করে বলবো বলো? ওলে আমার লজ্জাবতী লাজুক লতারে। বলেই মাইশার গাল টেনে দিল নাবিল। এরপর দুজনেই হেসে দিল। ওকে প্রবলেম নেই, আমিই জানিয়ে দিব ওদের। দেখবে 2 দিন থাকার বদলে খবরটা শুনলে কালকেই চলে আসবে। উদ্ধৃতি চিহ্ন। অতঃপর নাবিল বাবা মা কে কল দিয়ে মাইশার প্রেগন্যান্ট হওয়ার খবরটা জানিয়ে দিল। লায়লা হক আর কামাল হোসেন তো শুনেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছেন। না পারছে এক্ষুনি চলে আসতে। যদি কাছে কোথাও যেতেন তাহলে হয়তো এখনই চলে আসতেন উনারা। নাবিলের কথায় ঠিক, উনারা বলে দিয়েছেন উনারা কালকেই চলে আসবেন। লায়লা হক তো মাইশার প্রেগন্যান্সির কথা শুনে নাবিলকে কড়া ভাবে বলে দিয়েছেন যেন উনি না আসা পর্যন্ত মাইশাকে কোনো কাজ করতে না দেয়। যা করার প্রয়োজন হয় সব যেন নাবিলই করে দেয়। নাবিলও মায়ের কথায় সম্মতি জানিয়েছে। আসলে ওরা এই বাসায় আসার পর কোনো সার্ভেন্ট রাখেনি।
নাবিল কিংবা বাবা মাকেও যে রাখতে চায়নি তা কিন্তু নয়। মূলত ওরা সবাই সার্ভেন্ট রাখার জন্য অনেক জোরাজোরি করেছিল। কিন্তু মাইশায় কোনো সার্ভেন্ট রাখতে দেয়নি। বলেছে নিজেই সব করবে। হাত পা সব থাকতে শুধু শুধু সার্ভেন্ট রাখার কি প্রয়োজন? তাই আর কোনো সার্ভেন্ট আনা হয়নি। নাবিল বাবা মা কে বলার পর মাইশাদের বাড়িতে সহ আরও অনেককে গুড নিউজটা জানিয়ে দিয়েছে। আসলে নাবিল বাবা হওয়ার খবরটা শুনে এতটা খুশি হয়েছে যে নাবিলের ইচ্ছে করছে সারা বিশ্বকে খবরটা জানিয়ে দিতে। নাবিলের কাঙ্ক্ষিত সবাইকে খবরটা দেওয়া হলে নাবিল কল কেটে মাইশার দিকে তাকালো। হেসে বলল, ব্যাস, বেশের কম সবাইকে খবরটা জানিয়ে দিয়েছি। আমার যে কি খুশি লাগছে। সবাইকে বলার পরেও খুশিটা কমছে না। কাল তো অফিসে গিয়ে সবাইকে মিষ্টি দিব। শত হলেও বাবা হচ্ছি বলে কথা। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে নাবিল আবারও কাকে যেন কল দিল। মাইশা শুধু নাবিলের কাণ্ড দেখে যাচ্ছে। বাবা হওয়ার খবর শুনে কেউ যে এত খুশি হয় মাইশার জানা ছিল না। কিন্তু নাবিলকে আবারও কাউকে কল দিতে দেখে ভ্রুকুচকে অবাক চোখে তাকালো নাবিলের দিকে। তুমি না বললে সবাইকে জানানো শেষ। আবার কাকে কল দিচ্ছ? নাবিল কোনো রকম জবাব না দিয়ে হাতে চুপ থাকার ইশারা করল মাইশাকে। মাইশাও আর কিছু বলল না। নাবিলের দিকে তাকিয়ে রইল। হয়তো নাবিল কাকে কল দিচ্ছে সেটা বুঝার চেষ্টা করছে। হ্যালো, ওপাশ থেকে কে বলল বাকি বলল কিছুই বুঝা গেল না। খানিক সময় নিয়ে নাবিল বলল, মঈন শোনো, আমার কালকের মধ্যেই একজন ফিমেল সার্ভেন্ট লাগবে। তুমি যে কোনো ভাবে জোগাড় করো। কিভাবে করবে কোথা থেকে করবে আমি জানি না। জাস্ট কালকের দিনের মধ্যে আমার বাসায় সার্ভেন্ট দেখতে চায়। গট ইট? ওপাশ থেকে কি বলেছে শোনা যায়নি। তবে নাবিলের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওপাশের ব্যক্তিটি ইতিবাচক কিছু বলেছে। নাবিল কল কেটে মাইশার দিকে তাকালো। মাইশা রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। কি হলো, এমন রাগী চোখে তাকিয়ে আছো কেন আমার দিকে? কে বলেছে বাসার জন্য সার্ভেন্ট আনতে? কতবার বারণ করেছি বাসায় কোনো সার্ভেন্ট লাগবে না। আল্লাহ হাত পা সব দিয়েছে তো নাকি? শুধু শুধু টাকা দিয়ে কাজের লোক রাখার কি প্রয়োজন? এখনই নিষেধ করো ওনাকে। আর বলো কোনো কাজের লোক লাগবে না আমাদের। আমি কি তোমার কাছে জানতে চেয়েছি কাজের লোক লাগবে কি লাগবে না? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। তুমি একদম চুপ করে বসে থাকো। আর হ্যাঁ, এখন থেকে কোনো কাজে হাত দিবে না। এখন বলো বিকাল থেকে কিছু খেয়েছো? না, কি, রাত 8টা বাজে। আর তুমি বলছো বিকাল থেকে এখনো কিছু খাওনি? তোমাকে নিয়ে আর পারি না। এই সময় এতক্ষণ ধরে কেউ না খেয়ে থাকে? নিজের জন্য না হোক অ্যাটলিস্ট তোমার সাথে যে অন্য আরেকজন এখন বসবাস করছে তার কথা তো ভাববে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে নাবিল যেই না যেতে নিবে, অমনি মাইশা নাবিলের হাত টেনে ধরল। কি হয়েছে, হাত ধরেছ কেন? আমি এখন কিছু খাবো না। তোমার কষ্ট করে কিচেনে যেতে হবে না। তুমি বরং ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণে তোমার জন্য চা করে আনছি। বলেই মাইশা বসা থেকে উঠে দাঁড়ালো। কিন্তু নাবিল সাথে সাথে মাইশাকে আবারও বসিয়ে দিয়েছে। আমার কি মাথা খারাপ যে তোমাকে কিচেনে যেতে দিব? মা কড়াভাবে বলে দিয়েছে যেন তোমাকে কোনো কাজ করতে না দিই। এমনকি মা আসা পর্যন্ত আমিই যেন সব কাজ করি। আর তারপরেও আমি যদি তোমাকে কিছু করতে দিই, তাহলে তো মা এসে আমাকে আস্ত চিবিয়ে খাবে। সো, তোমার কোথাও যাওয়া হবে না। তুমি রুমেই বসে থাকো। আমি ফ্রেশ হয়ে এসে তোমার জন্য খাবার নিয়ে আসব। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে নাবিল ওয়াশরুমে চলে গেল। নাবিলের যাওয়ার দিকে তাকিয়ে আনমনেই হাসল মাইশা। পাগল, এখন থেকেই এমন পাগলামো করছে। না জানি পরে কি করবে। রাতের খাবার খেয়ে নাবিল আর মাইশা দুজনেই প্রতিদিনের মতো শুয়ে আছে। একটু আগে নাবিলই মাইশার জন্য রুমে খাবার নিয়ে এসে মাইশাকে খুবই যত্ন সহকারে খাইয়ে দিয়েছে। মাইশার জোরাজোরিতে সাথে নিজেও খেয়ে নিয়েছে। খাবার খেয়ে মাইশাকে আর রুম থেকে বেরো হতে দেয়নি। নিজে শুয়ে মাইশাকেও জোর করে বুকের উপর নিয়ে শুয়ে পড়েছে। মাইশাও কেন যেন নাবিলের বিরোধিতা করতে পারল না। নাবিলের বুকেই মাথা রেখে শুয়ে রইল পরম আবেশে। এভাবেই কেটে গিয়েছে বেশ কিছু সময়। নাবিল মাইশাকে বুকে নিয়ে মাইশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। নীরবতার প্রহর কাটিয়ে মাইশায় প্রথম বলে উঠল, নাবিল একটা কথা বলি? নাবিল মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই জবাব দিল, হুম বলো। তোমার একটা কেন, হাজারটা কথা আমি শুনতে রাজি আছি। আমাদের কি হলে তুমি বেশি খুশি হবে? ছেলে, নাকি মেয়ে? মাইশার প্রশ্ন শুনে হাসল নাবিল। হেসে বলল, আচ্ছা ছেলে মেয়ে দুটোই কে দেয় বলো তো? নাবিলের প্রশ্ন শুনে মাইশা বেশ অবাক হলো। এটা আবার কেমন প্রশ্ন? ছেলে মেয়ে দুটোই আল্লাহ দেয় সেই কথা তো সবাই জানে। তাহলে নাবিল এমন প্রশ্ন করছে কেন?
কেন? আল্লাহ হয় দেয়। যদি ছেলে মেয়ে দুটোই আল্লাহ দেয় তাহলে আমি কোনটা পেলে বেশি খুশি হব সেটা জিজ্ঞেস করলে কেন? ছেলে মেয়ে দুটোই যেহেতু আল্লাহ দেয়। সো, আমাদের যেটা হয় সেটাতেই আমি অনেক খুশি হব। এমন নয় যে ছেলে হলে বেশি খুশি হব। আর মেয়ে হলে তোমাকে বকা দিব। বরং আল্লাহ যেটা দিবে আমি সেটাতেই সন্তুষ্ট। নাবিলের কথা শুনে মাইশা আশ্বস্ত হল। আসলে মাইশার প্রশ্নটা করার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকাল মানুষ ছেলে হলে যত বেশি খুশি হয় মেয়ে হলে তত বেশি নাখোশ হয়। বিশেষ করে আজকালকার পুরুষ সমাজ। বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় ছেলে হলে স্বামীরা তাদের বউকে মাথায় তুলে রাখে। আর মেয়ে হলে বউকে দাসীর মতো ব্যবহার করে। এমনকি কিছু কিছু পরিবারে তো দেখা যায় মেয়ে হলে স্বামী স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। নাবিল বোধহয় মাইশার প্রশ্ন করার কারণটা বুঝতে পেরেছে। তাই মাইশার পিঠে হাত রেখে সরস গলায় বলল, মাইশু, আমার মনে হয় তুমি আমাকে অন্য 10টা স্বামীর মতো ভেবেছ, যারা মেয়ে হলে বউকে মারধর করে, এমনকি ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। আর ছেলে হলে খুশিতে আত্মহারা হয়ে যায়। যদি এমন কিছু ভেবে থাকো তাহলে বলবো ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ আমি তেমন পুরুষ নই যারা মেয়ে হলে নাখোশ হয়। বরং আল্লাহ যেটা দিবে আমি সেটাতেই খুশি। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। না, আসলে তেমন কিছু না। আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। মাইশু, তুমি যতই না করো, আমি জানি তুমি প্রশ্নটা কেন করেছ। আসলে একটা কথা কি জানো মাইশা? আমাদের সমাজটা আধুনিক আর শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু বিবেকবান হতে পারেনি। একটা মেয়ে মা হলে সে ছেলে জন্ম দিয়েছে নাকি মেয়ে জন্ম দিয়েছে সেটা নিয়ে সবার মাথা ব্যথা আছে। কিন্তু মেয়েটা যে কতটা কষ্ট করে মা হয়েছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আরে ভাই, ছেলে মেয়ে হওয়া না হওয়া তো শুধু মেয়েটার উপর ডিপেন্ড করছে না। ছেলে মেয়ে হওয়া না হওয়াটা স্বামী স্ত্রী দুজনের উপরেই ডিপেন্ড করছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা আল্লাহর মর্জিতে হয়। আল্লাহর যেটা ইচ্ছা সেটাই তার বান্দাকে দেয়। এতে মেয়েটার দোষ কি যে মেয়ে জন্ম দিয়েছে? কেন মেয়ে হলেই মাটা শাস্তি পাবে? এই মেয়ের জন্যই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। মেয়ে হলেই তার কোনো মূল্য নেই, আজও কিছু মানুষ এই ভুল ধারণা নিয়ে বেঁচে আছে বলেই আমাদের সমাজটা এখনো এগোচ্ছে না। আমরা শুধু ছেলে না হয়ে মেয়ে হয়েছে এটা দেখি। কিন্তু আমরা একটাবারও ভেবে দেখি না যদি মেয়েটাও আল্লাহ না দিত, তাহলে বাবা মা ডাকগুলো কার থেকে শুনতাম? আল্লাহ চাইলেই সব করতে পারে। তাহলে এটাও নিশ্চয় করতে পারবেন। তাই আমাদেরকে আল্লাহ যেটা দেয় সেটা নিয়েই খুশি থাকা উচিত। কোনো রকম নাখোশ হলে আল্লাহ নারাজ হতে পারে। তখন যেটা দিয়েছে সেটাও কিন্তু কেড়ে নিতে আল্লাহর 2 সেকেন্ডও সময় লাগবে না। সো, ডোন্ট বি আপসেট মাই ডিয়ার ওয়াইফ। আমি কোনোটাতে নাখোশ হব না। তুমি শুধু আমার সন্তানটাকে ভালোভাবে দুনিয়াতে আনো। বাকিটা আমি সামলে নিব। বুঝলে? আর হ্যাঁ, কালকের পর থেকে কিচেনে ভুলেও যাবে না। আর কোনো কাজ করারও ট্রাই করবে না। কিছু লাগলে মা কে কিংবা সার্ভেন্টকে বলবে। বুঝা গেছে? নাবিলের কথাগুলো শুনে মাইশা আরও একবার নাবিলের প্রতি মুগ্ধ হল। নাবিল কত সুন্দর করে ব্যাপারটা তুলে ধরেছে আর বুঝেছেও। ইসস, সবাই যদি নাবিলের মতো এভাবে বুঝত, তাহলে কতই না ভালো হতো। যদি প্রতিটা পুরুষই নাবিলের মতো এমন হতো তাহলে কোনো নারী আর মাইশার মতো ভয় পেত না। কোনো নারীকে আর সন্তান প্রসবের আগে টেনশনে ছেলে হবে না মেয়ে হবে এই ভয় স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক করতে হতো না। খুশিতে নাবিলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মাইশা। বোধ হয় পারলে এখনই নাবিলের বুকে ঢুকে যেত। নাবিলও হেসে মাইশাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়েছে। মাইশু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে, পুরো গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য। গল্পটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যার যার অনুভূতি প্রকাশ করে যাবেন। আর ভালো লাগলে গল্পটির রিভিউ দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরও নতুন নতুন অনেক গল্প আসবে, আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট করে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।